হুম। সিআর কি আছো এখানে? ইয়েস স্যার। Yes, sir. তোমাদের আগের ক্লাসগুলো কতজন করেছিল? সবাই ছিল? আগের ক্লাসটা এখনই শেষ হলো, তো এই জন্য স্যার মনে হয় লেট হচ্ছে সবার জয়েন। আচ্ছা, এনিওয়েজ আমরা ক্লাস শুরু করি। হ্যাঁ, তোমাদের অ্যাটেন্ডেন্স তো তোমরা ইয়েতে দিয়ে দাও, চ্যাট বক্সে তোমাদের রোল এবং নামটা লিখে দাও সবাই। Can you see the slide? Yes, sir. Well, আজকে আমরা আমাদের কন্টেন্ট হচ্ছে, লেকচার কন্টেন্ট হচ্ছে বেসিক্যালি আইসি ইঞ্জিন এবং অটোমোবাইল নিয়ে আমরা পড়াশোনা করব। লাস্ট ক্লাসে আপনাদের প্র্যাকটিক্যালি দেখানো হয়েছিল, একটা গ্রুপকে দেখানো হয়েছিল ইঞ্জিন কনস্ট্রাকশন, আর একটা গ্রুপকে দেখানো হয়েছিল ট্রান্সমিশন সিস্টেম, অটোমোবাইল ট্রান্সমিশন সিস্টেম। তো আজকে আমরা একটা মোটামুটি একটা ওভারভিউ নেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা দেখবো যে ইঞ্জিন কনস্ট্রাকশন, দেন হচ্ছে ইঞ্জিনে কিছু সাব সিস্টেম আছে, সে ইনটেক সিস্টেম, এক্সস্ট সিস্টেম, তাছাড়া হচ্ছে কুলিং সিস্টেম, লুব্রিকেশন সিস্টেম, ফুয়েল সাপ্লাই সিস্টেম। তো যতটুকু আর কি কভার করা যায় আজকের ক্লাসে, বাকিটা আমরা পরবর্তীতে আবার দেখব। অ্যাটেন্ডেন্স দিয়ে কেউ লিভ নেবেন না, ঠিক আছে? আমি লাস্টে চেক করবো, আপনাদের চ্যাট বক্স থেকে চেক করবো। ওয়েল, একটা অটোমোবাইল আপনার দেখতে দেখতে পাচ্ছেন, এখানে স্ক্রিন শেয়ার করেছি। ইয়েস স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে ইঞ্জিনে কি যাওয়ার আগে আমরা আগে একটু দেখি, এটা ধরেন একটা অটোমোবাইল, একটা কারের কনস্ট্রাকশন কি হয়, ভিতরে কি থাকে, স্কেলেটন তো যদি দেখেন, সামনের পার্টটাতে থাকে একটা ইঞ্জিন, ঠিক আছে? এটা হচ্ছে একটা কনভেনশনাল কার, মানে ডিজেল আর পেট্রোল ইঞ্জিন কার, এটা কোনো হাইব্রিড কার না। হ্যাঁ, এটা হচ্ছে আপনার পেট্রোল ইঞ্জিন আর ডিজেল ইঞ্জিনের কোনো একটা কার হবে। এটা বেসিক্যালি ডিজেল ইঞ্জিনের। তো সামনের অংশটাতে থাকে হচ্ছে ইঞ্জিন, এরপরে থাকে কি, ইঞ্জিনের পরের অংশ থাকে হচ্ছে আপনার ট্রান্সমিশন সিস্টেম, ঠিক আছে? ট্রান্সমিশন সিস্টেমের পরে আসে প্রোপেলার শ্যাফট, শ্যাফট থেকে যাচ্ছে আমার ডিফারেন্সিয়াল, ডিফারেন্সিয়াল থেকে আমার পাওয়ার ট্রান্সমিট হয়ে কোথায় যায়, হুইলে যাচ্ছে। আপনাদেরকে লাস্ট ক্লাসে প্র্যাকটিক্যালি এগুলো দেখানো হয়েছিল। ঠিক আছে, আপনাকে রিলেট করতে পারতেছেন স্টুডেন্ট? ইয়েস স্যার। হ্যাঁ, Yes, sir. ইঞ্জিন থেকে হচ্ছে গিয়ার বক্স অথবা ট্রান্সমিশন সিস্টেম, সেখান থেকে প্রপেলার শ্যাফট হয়ে ডিফারেন্সিয়াল, দেন আমার পাওয়ার চলে যাচ্ছে হুইলে, ঠিক আছে? তো আমরা, হ্যাঁ, তো প্রথমে আজকে আমরা দেখবো ইঞ্জিনের কনস্ট্রাকশন। যেটা ইঞ্জিন হচ্ছে, আমি লাস্ট ক্লাসে এগুলো প্র্যাকটিক্যালি আপনাদের বলছিলাম, বাট আরেকটা গ্রুপকে বলা হয় নাই, তো তাও একটু রিভিউ করতেছি। ইঞ্জিন হচ্ছে মূলত যেখানে আমাদের, যেখানে হিট এনার্জিটা ইজ কনভার্টেড ইনটু মেকানিক্যাল এনার্জি, ঠিক আছে? মানে হিট ইঞ্জিন যদি আমরা বলি, ইঞ্জিন, যে কোনো ইঞ্জিনের মেইন কাজটা হচ্ছে যে যে কোনো এনার্জিকে মেকানিক্যাল ওয়ার্ক আউটপুটে কনভার্ট করা। আর এর মধ্যে এক টাইপ ইঞ্জিন হচ্ছে হিট ইঞ্জিন, যেখানে আমার থার্মাল এনার্জি ইজ কনভার্টেড ইনটু মেকানিক্যাল ওয়ার্ক আউটপুট। এখন হিট ইঞ্জিন যদি আমরা বলি, এটা দুই রকম আছে ক্লাসিফাইড।
ক্লাসিফিকেশন, একটা হচ্ছে এক্সটার্নাল কম্বাসশন ইঞ্জিন, একটা হচ্ছে ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিন। আমরা বেসিক্যালি ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিনটাই দেখবো। ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিন হচ্ছে যে ইঞ্জিনের যে সিলিন্ডারের ভেতরে কম্বাসশন হবে, নাম থেকে বোঝা যায়, ঠিক আছে, যেটা আমরা মানে বাইরে থেকে দেখতে পাবো না। যে হোল কম্বাসশন যে প্রসেসটা, সেটা যে সাইকেলটা, সেটা কমপ্লিটলি হবে একটা ইঞ্জিনের ভেতরে। সেটা হচ্ছে ইঞ্জিন, আইসি ইঞ্জিন বলি যেটাকে আমরা, ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিন। এখান থেকে আপনার পাওয়ার জেনারেট হবে, ওই পাওয়ারটাই পরে কোথায় যাচ্ছে, ট্রান্সমিশন সিস্টেম হয়ে, শ্যাফট হয়ে, ডিফারেন্সিয়াল হয়ে কোথায় হুইলে যাচ্ছে, গাড়ির চাকায় যাচ্ছে। আর এক্সটার্নাল কম্বাসশন ইঞ্জিন হচ্ছে যে যে ইঞ্জিনটা ধরেন স্টিম ড্রিভেন ইঞ্জিন হতে পারে, কোল স্টিম যে ইঞ্জিন গুলা। আর আইসি ইঞ্জিনের মধ্যে যদি বলি, এক্সাম্পল হচ্ছে পেট্রোল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন, যেগুলো আপনাদেরকে ল্যাবে দেখানো হয়েছে। So আমরা জাস্ট এটার উপরই ফোকাস করি, আইসি ইঞ্জিন। তো আইসি ইঞ্জিনের ক্লাসিফিকেশন যদি বলি, যদি ফুয়েলের উপর ডিপেন্ড করে ক্লাসিফিকেশন করা হয়, তাহলে হচ্ছে 3 রকম করা যায়: পেট্রোল ইঞ্জিন, অর ডিজেল ইঞ্জিন, আর হচ্ছে গ্যাস ইঞ্জিন। এখন ডিফারেন্ট টাইপস অফ ফুয়েলস আছে, হ্যাঁ। মূলত আমাদের ল্যাবে, অটোমোবাইল ল্যাবে লাস্ট দিন আপনারা যেটা দেখছেন, সেখানে ডিজেল ইঞ্জিন ছিল এবং পেট্রোল ইঞ্জিন ছিল। গ্যাস ইঞ্জিনটা আসলে আমাদের ল্যাবে নাই, এটা অ্যারোনটিক্যাল ল্যাবে আছে, ওটা আপনাদেরকে দেখানো হবে নেক্সট ক্লাসে। এখান থেকে বুঝতেই পারতেছেন যে পেট্রোল ইঞ্জিনে ফুয়েল হিসেবে ইউজ করা হচ্ছে পেট্রোল, অথবা গ্যাসোলিন, অথবা অকটেন। তিনটার মধ্যে ডিফারেন্সকে আমি একটু পরে বলতেছি। তিনটেই সেম, ঠিক আছে। আপনারা এগুলো নোট ডাউন করে রাখেন যে পেট্রোল, গ্যাসোলিন, অকটেন তিনটেই বেসিক্যালি সেম। আপনারা জৈব যৌগ, অর্গানিক কেমিস্ট্রি যখন পড়ছেন ইন্টারে থাকতে, যে অকটেনের ইয়াকে বলতে পারবেন, ইয়াটা কি বলে, ফরমেশনটা? C4H10. C8H18, ঠিক আছে, অকটেন 8। Yes, sir. তো Uh, এটাই, C8. হ্যাঁ, তো ওটাই হচ্ছে অকটেন, ওটাই হচ্ছে পেট্রোল, ওটাই হচ্ছে গ্যাসোলিন। আসলে পেট্রোলটা হচ্ছে আপনার কি বলবো, এটা মার্কেটেড নেম যেটা বলে, নাম দেওয়া হয়েছে। আর ডিফারেন্স বিটুইন অকটেন এবং গ্যাসোলিন, যে ডিফারেন্সটা বেসিক্যালি সেটা হচ্ছে যে এটা অকটেন নাম্বারের উপর ডিপেন্ড করে। একটা রেটিং আছে, অকটেন রেটিং, একটু প্রিমিয়াম যে অকটেন রেটিং, যেটা একটু ভালো, সেটাকে বলা হয়, সেটাই হচ্ছে অকটেন। আর অকটেন রেটিং যদি একটু কম হয়, মানে ধরেন নর্মাল পেট্রোল যেটাকে আমরা বলি, পেট্রোলের অকটেন রেটিং হচ্ছে 88। আর কেবল অকটেন যেটা, তার অকটেন রেটিং হচ্ছে 94 এর মতো। তো এটা একটা আর কি প্যারামিটার আর কি, ওটা দ্বারা চেনা যায় একটু বেটার যে কোয়ালিটির যে অকটেনটা, সেটাই আসলে গাড়িতে ইউজ করা হয়, সেটাকে বলা হয় অকটেন। বুঝতে পারতেছেন আপনারা? Yes. স্টুডেন্টস, হ্যাঁ, রেসপন্ড করবেন, হ্যাঁ। Yes, sir. হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো এইটা হচ্ছে আর কি ফুয়েল, পেট্রোল আর ডিজেল যেটাই বলি না কেন। আর এরপরে হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য মেথড অফ ইগনিশন অফ ফুয়েল। ইগনিশন ফুয়েলের ইগনিশন হইতেই হবে, নাইলে আমার কম্বাসন হবে না। ইগনিশন হয় দুই ভাবে, এক স্পার্ক ইগনিশন, অ্যানাদার ওয়ান ইজ কম্প্রেশন ইগনিশন। স্পার্ক ইগনিশনটা হচ্ছে এসআই ইঞ্জিন, কম্প্রেশন ইগনিশনটাকে আমরা বলেছি সিআই ইঞ্জিন। পয়েন্ট টু বি নোটেড, যে স্পার্ক ইগনিশনটা হচ্ছে কেবলমাত্র পেট্রোল ইঞ্জিনে হয় স্পার্ক ইগনিশন, কারণ পেট্রোল ইঞ্জিনে থাকে স্পার্ক প্লাগ। অ্যান্ড কম্প্রেশন ইগনিশন যে ইঞ্জিন, এগুলো হচ্ছে বেসিক্যালি ডিজেল ইঞ্জিন, হ্যাঁ, এই যে ডিজেল ইঞ্জিন যেটা, কারণ ডিজেল ইঞ্জিনে কোনো স্পার্ক প্লাগ থাকে না। ডিজেল ইঞ্জিনে আমার কম্বাসন হয় কম্প্রেশনের দরুন, ঠিক আছে। তো তাহলে গ্যাস ইঞ্জিনটা? গ্যাস ইঞ্জিন ডিফারেন্ট, এটা নিয়ে আপনাদেরকে পরে বলবো। এটা হচ্ছে অটোমোবাইল ল্যাবে, ওটা নিয়ে এখন ফোকাস করা দরকার। সরি, জাস্ট 1 সেকেন্ড। হ্যাঁ,
এখানে একটু বলে রাখি যে এসআই ইঞ্জিন যেটা বলি আমরা, বা স্পার্ক ইগনিশন ইঞ্জিন, স্পার্ক ইগনিশন ইঞ্জিনটা হচ্ছে যেটা পেট্রোল ইঞ্জিন, সেখানে এয়ার ফুয়েল মিক্সচার আমার কি করতেছে, ইনলেট ইনটেক ভালভ দিয়ে এয়ার ফুয়েল মিক্সচারটা আমার সিলিন্ডারে প্রবেশ করে। খেয়াল রাখবেন, এসআই ইঞ্জিনে অথবা পেট্রোল ইঞ্জিনে সিলিন্ডারে প্রবেশ করে এয়ার ফুয়েল মিক্সচার, ঠিক আছে। ইগনিশন হয় এক্সটার্নাল সোর্স। আচ্ছা, এটা ঢাকা পড়ে গেছে, সেটা স্পার্ক প্লাগ। হ্যাঁ, এটা হচ্ছে একটা এসআই ইঞ্জিনের একটা অ্যানিমেশন বলতে পারেন, যে ইয়েটা কোথায় আছে, যেটা হচ্ছে ইনজেকশন, ফুয়েল ইনজেকশন। বুঝতে পারতেছেন আপনারা? এদিক থেকে যদি আমার এয়ার ইনটেক করে, বাতাস প্রবেশ করে, তাহলে আমার সিলিন্ডারে প্রবেশ করার সময় ইনলেট ভালভ হয়ে প্রবেশ করবে কে? বাতাস, এয়ার প্লাস অ্যাম্বিয়েন্ট এয়ার প্লাস কে? ফুয়েল, এই দুটো মিক্সচার, ঠিক আছে। Yes, sir. আচ্ছা, ইন ডিটেলসে পরে আসতেছি, সামনে আছে আরো। এই যে মাঝখানে যে অংশটা, এটাকে বলা হয় স্পার্ক প্লাগ। এই যে এটা, এই পার্টটাকে বলা হয় ভালভ। এখানে দুইটা ভালভ থাকে। হ্যাঁ, একটা ইঞ্জিনে দুইটা ভালভ থাকে, একটা ইঞ্জিনে না, সরি, একটা প্রতিটা সিলিন্ডারের জন্য আসলে দুইটা ভালভ থাকে। মানে ইউজুয়ালি একটা হচ্ছে ইনলেট ভালভ, একটা হচ্ছে এক্সস্ট ভালভ। ইনলেট ভালভ দিয়ে আমার এয়ার ফুয়েল মিক্সচারটা প্রবেশ করে ইন কেস অফ এসআই ইঞ্জিন। ডিজেল ইঞ্জিনে কেবলমাত্র অথবা সিআই ইঞ্জিনে কেবলমাত্র এয়ার প্রবেশ করে, আর এসআই ইঞ্জিনে প্রবেশ করে হচ্ছে এয়ার ফুয়েল মিক্সচার, ঠিক আছে। তো আর উপরে যে অংশটা ভালভের উপরে, এখানে থাকে ক্যাম। ক্যাম গুলা থাকে একটা শ্যাফটের মধ্যে, সেটাকে আমরা বলি ক্যাম শ্যাফট। দেখাচ্ছি আমি আপনাদেরকে একটা ভিডিও। ভিতরের যে অংশটা, এই যে এটা সিলিন্ডার, এটা হচ্ছে সিলিন্ডার। এটা কি সিলিন্ডার? বুঝতে পারতেছেন? সিলিন্ডার, sir. সিলিন্ডারের ভেতরে হচ্ছে থাকে পিস্টন। এটা হচ্ছে পিস্টন। পিস্টনটা কানেক্টেড থাকে ক্র্যাঙ্কশ্যাফটের সাথে। ক্র্যাঙ্কশ্যাফট হচ্ছে যে এটা হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফট। ক্র্যাঙ্কশ্যাফট এবং পিস্টনটা কানেক্টেড থাকে একটা কানেক্টিং রড দিয়ে। এটা হচ্ছে কানেক্টিং রড। বুঝতে পেরেছি? Yes, sir. ওকে, তাহলে এই যে ভিতরে এখানে হচ্ছে আমার কম্বাসশন হচ্ছে, হ্যাঁ, পাওয়ার জেনারেট হচ্ছে। ফার্স্ট ইনটেক হচ্ছে, কম্প্রেশন হচ্ছে, দেন কম্বাসশন, দেন এক্সহস্ট। আমরা এরপরে দেখবো আরো ভালো কিছু ছবি আছে। এটা হচ্ছে একটা সিআই ইঞ্জিন। হ্যাঁ, সিআই ইঞ্জিনের ক্ষেত্রে হয় যে নন হোমোজেনাস মিক্সচার। ইগনিশন হয় ডিউ টু হাই টেম্পারেচার। আমার এসআই ইঞ্জিনে ইগনিশন হচ্ছে স্পার্ক প্লাগের কারণে। আমার একটা এক্সটার্নাল সোর্স থাকে যেটা কি করে, ফায়ারিং করে, কম্প্রেশন স্ট্রোকের সাথে ফায়ারিং করে। কিন্তু সিআই ইঞ্জিনে আমার যেটা হয়, ওখানে কোনো আলাদা করে ফায়ারিং হয় না। এখানে ইগনিশনটা হয় বিকজ অফ হাই প্রেশার এন্ড হাই টেম্পারেচার। এটা হচ্ছে একটা 4 স্ট্রোক সাইকেল ইঞ্জিন। আচ্ছা, আমি হয়তো মেনশন করতে ভুলে গেছি যে ইঞ্জিনের যে কম্বাসশন যেটা হয় একটা আইসি ইঞ্জিনে, এটা এটা একটা সাইকেল যেটা বলি, ইঞ্জিনের সাইকেল। এটা 4 স্ট্রোক সাইকেলও হতে পারে, 2 স্ট্রোক সাইকেলও হতে পারে। ইউজুয়ালি আমরা যে ভেহিকেল গুলো দেখি রাস্তায়, আমাদের যত কার, ট্রাক, বাস, সবই হচ্ছে মেইনলি 4 স্ট্রোক সাইকেল ইঞ্জিন। হ্যাঁ, 2 স্ট্রোক সাইকেল ইঞ্জিন হয় আপনি স্পিড বোট, ছোট পরিসরে যেগুলো স্পিড বোট হতে পারে। তো তো 4 স্ট্রোক সাইকেল হচ্ছে যে একটা স্ট্রোক চিন্তা করেন একটা ইঞ্জিনে। এখানে লেখা আছে যে অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ স্ট্রোক, 4 স্ট্রোক সাইকেল ইঞ্জিন হতে পারে, 2 স্ট্রোক সাইকেল হতে পারে। স্ট্রোক গুলা কি? 4টা স্ট্রোক। ফার্স্ট হচ্ছে ইন্ডাকশন, অথবা এটাকে আমরা বলি ইনটেক। প্রথম হচ্ছে পিস্টনটা যখন নিচে নামবে, এটাকে আমরা বলি ইনটেক স্ট্রোক। কি করবে ইনটেক স্ট্রোকে? কি করে, এয়ার ফুয়েল মিক্সচার অথবা এয়ারটাকে সিলিন্ডারে প্রবেশ করে। সেকেন্ডে হচ্ছে কম্প্রেশন স্ট্রোক। হ্যাঁ, এখানে হচ্ছে সিলিন্ডারটা উপরের দিকে যায়, সরি, পিস্টনটা উপরের দিকে যায়, ঠিক আছে, উপরের দিকে লিফট হয়। তো কম্প্রেসড হচ্ছে আমার ভিতরে এয়ার ফুয়েল মিক্সচারটা। থার্ডে হচ্ছে পাওয়ার স্ট্রোক বলি, বা এটাকে আমরা বলি হচ্ছে কম্বাসশন স্ট্রোক। এখানে কি হয়, এই স্ট্রোকে আমার কম্বাসশন হচ্ছে, ভিতরে যে এয়ার ফুয়েলটা মিক্সচারটা অথবা শুধু এয়ার, তার কম্বাসশন হয়, ইগনিশন হয়। ইগনিশন হওয়ার ফলে হাই প্রেশার জেনারেট হয়, যেটা কিনা পিস্টনকে নিচের দিকে পুশ করে।
সো পিস্টনটা নিচের দিকে আসে। লাস্ট স্ট্রোকটা হচ্ছে এক্সস্ট স্ট্রোক। এক্সস্ট স্ট্রোকে যেটা হয় যে ভেতরে কম্বাসশনের ফলে যে বার্নড গ্যাসেসটা সেটা আমার এক্সহস্ট ভালভ দিয়ে বাহিরে কি হয়ে যায়, বের হয়ে যায়। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার একটা ইঞ্জিনে কিভাবে চারটা স্ট্রোক কিভাবে কাজ করে? Yes, sir. ওকে, 1 সেকেন্ড, এটা দেখলেও বুঝতে পারবেন। আমি জাস্ট একটু বলে যাই। আচ্ছা, জাস্ট 1 সেকেন্ড। ফার্স্টে 1, আচ্ছা এটা হচ্ছে ইনটেক, এই যে প্রবেশ করলো। 2 কম্প্রেসড হলো, হয়ে এখানে স্পার্ক প্লাগ ইগনাইট করলো। একটু নিজেরা বোঝার চেষ্টা করেন, ঠিক আছে? এই যে ইনটেক, কম্প্রেশন, স্পার্ক প্লাগ হলো, কম্বাসশন হলো, এবার এক্সস্ট 4 নম্বর। এটাই, হ্যাঁ, এগুলোই দেখানো হয়েছে। তো একটা 4 সিলিন্ডার ইঞ্জিন, এটা এখানে 4টা সিলিন্ডারে 4টা কম্বাসশন হচ্ছে ডিফারেন্ট। এটা হচ্ছে 2 স্ট্রোক ইঞ্জিন। আর 2 স্ট্রোক ইঞ্জিনে আমি তো বলে রাখি, 2 স্ট্রোক ইঞ্জিনে কোনো ইয়ে থাকে না, কি বলে, ভালভ সিস্টেম থাকে না। আমরা 4 স্ট্রোক ইঞ্জিনে দেখছি কি যে ভালভ থাকে না, যেরকম উপরে ক্যামশ্যাফট থাকে, ভালভ সিস্টেম থাকে। হ্যাঁ, এখানে কোনো 2 স্ট্রোক ইঞ্জিনে কোনো ভালভ থাকে না, সেখানে থাকে শুধু পোর্ট থাকে। 4 স্ট্রোক আর 2 স্ট্রোকের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে এখানেই যে 4 স্ট্রোক ইঞ্জিনে 4টা যে স্ট্রোক, এটা 4টা ডিফারেন্ট ইয়েতে হয়। আমি একটু বলি, ধরেন এই যে ক্র্যাঙ্কশ্যাফটটা এখান থেকে এখানে মুভ করলে একটা স্ট্রোক, এখান থেকে এইখানে মুভ করলে আরেকটা স্ট্রোক। দ্যাট মিনস ক্র্যাঙ্কশ্যাফটের একটা রেভলিউশনে কয়টা স্ট্রোক হচ্ছে? 2টা স্ট্রোক। বুঝতে পারছি নাকি বুঝি নেই? Yes, sir. হ্যাঁ, ক্র্যাঙ্কশ্যাফট যখন আমি যদি বলি এটা একটা কত ডিগ্রি, পুরোটা 360. 360 যদি বলি, 360 কত 720, তাই না? তাহলে Yes, আমি sir. যদি বলি 720 কে যদি 4 ভাগে ভাগ করা যায় তাহলে হচ্ছে কত? 180 করে। তাহলে দেখো, এই যে ক্র্যাঙ্কশ্যাফটের একটা রোটেশন যদি ওয়ান রেভলিউশন হচ্ছে যে পুরোটা ঘুরবে, হ্যাঁ। যদি একবার হাফ ঘুরে, হাফ রেভলিউশন, তাহলে হচ্ছে একটা স্ট্রোক, ধরলে মিনটেক হলো। সেকেন্ড রেভলিউশনে হচ্ছে আরেকটা স্ট্রোক, কম্প্রেশন হলো। থার্ড হাফ মানে যদি আবার এতটুকু আসে 180 ডিগ্রি আবার ঘুরে আসে, রোটেট করে, সেক্ষেত্রে হচ্ছে যে কম্বাসশন স্ট্রোক হলো। লাস্টে যদি আবার এতটুকু ঘুরে আসে 180 ডিগ্রি, সেক্ষেত্রে হয় কি এক্সস্ট স্ট্রোক, যেটা বলি আমরা। বুঝতে পারছি? তার মানে 2টা কমপ্লিট রেভলিউশনে আমার 4টে স্ট্রোক হচ্ছে 4 স্ট্রোক ইঞ্জিনে। কিন্তু 2 স্ট্রোক ইঞ্জিনের ডিফারেন্সটা কোথায়? 2 স্ট্রোক ইঞ্জিনে আমার একটা কমপ্লিট রেভলিউশনেই আমার 4টে স্ট্রোক হয়, মানে 4টা সাইকেল যদি বলি, মানে একটা কমপ্লিট রেভলিউশনেই 4টা সাইকেল হয়। কিভাবে? ক্র্যাঙ্কশ্যাফট এখান থেকে এখানে ঘুরে আসতেই, এই যে আমি একটু দেখাই, ক্র্যাঙ্কশ্যাফট যখন এতটুকু আসে তখন একটা স্ট্রোক হয় ইনটেক। আবার এখান থেকে এখানে যখন আসে তখন হয়ে যায় আমার কি সেকেন্ড স্ট্রোকটা। ক্র্যাঙ্কশ্যাফট যখন ঘুরে এতটুকু আসে তখন হয়ে যাচ্ছে থার্ড স্ট্রোক, কম্বাসশন। কমপ্লিট রেভলিউশন যখন হয় এখানে আসে তখন হয়ে যাচ্ছে আমার ফোর্থ স্ট্রোক। ফোর্থ স্ট্রোক না বলে এটা ফোর্থ সাইকেল বলতে পারি আমি, 4টা সাইকেল। হ্যাঁ, লাস্ট সাইকেল হচ্ছে এক্সস্ট, তো এক্সস্ট সাইকেলটা কমপ্লিট করে। তাহলে কমপ্লিট একটা রেভলিউশনে কি হয়, এটা হচ্ছে মেইন ডিফারেন্স। একটা Sir, এটা কমপ্লিট, কোনটার ক্ষেত্রে বলছেন? এটা 2 মানে এটা স্ট্রোকের ক্ষেত্রে, ঠিক আছে? 2 স্ট্রোকের ক্ষেত্রে একটা কমপ্লিট ক্র্যাঙ্কশ্যাফটের কমপ্লিট রেভলিউশনে আমার 4টা সাইকেল হয়, কমপ্লিট হয় একটা কমপ্লিট রেভলিউশনে। কিন্তু 4 স্ট্রোক সাইকেলে হচ্ছে যে আমার 4টা সাইকেল কমপ্লিট হয় 2টা, মানে ক্র্যাঙ্কশ্যাফটের দুইটা রেভলিউশন। টু রেভলিউশন, হ্যাঁ 2টা রেভলিউশন। এটা সামনে দেখলে একটু বুঝতে পারবেন আপনারা। দেখেন জাস্ট ভিডিওটা, এই দেখেন ক্র্যাঙ্কশ্যাফট এখান থেকে এখানে যখন আসে সেক্ষেত্রে একই সাথে ইনটেক এবং কম্প্রেশন দুইটাই হয়ে যায়, ঠিক আছে? এটা ফার্স্ট। আচ্ছা, এতটুকুই। তো এয়ার কুলিং, সরি, একটা ইঞ্জিনের কুলিং সিস্টেম হচ্ছে এয়ার কুলিং সিস্টেম হতে পারে, ওয়াটার, এগুলো আমরা পরে দেখবো। হ্যাঁ, এগুলো দরকার নেই এখন।
তো এখানে আরো কিছু জিনিস আছে যে এটা কি নাম্বার অফ সিলিন্ডার, হ্যাঁ, অ্যাকর্ডিং টু নাম্বার অফ সিলিন্ডার সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন হতে পারে, মাল্টি সিলিন্ডার ইঞ্জিন হতে পারে, 4 সিলিন্ডার ইঞ্জিন হতে পারে, 6 সিলিন্ডার ইঞ্জিন হতে পারে, 8 সিলিন্ডার ইঞ্জিন হতে পারে, আবার সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনও হতে পারে। অ্যারেঞ্জমেন্টের উপর ডিপেন্ড করে, ভার্টিক্যাল ইঞ্জিন, হরিজন্টাল। এটা হচ্ছে ভার্টিক্যাল ইঞ্জিন। আমাদের সেদিন আপনাদেরকে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে ভার্টিক্যাল ইনলাইন মাল্টি সিলিন্ডার ইঞ্জিন, ঠিক আছে? আপনাদেরকে ওই দিন দেখানো হয়েছিল ল্যাবে। এটা ভি টাইপ সিলিন্ডার ইঞ্জিনও হতে পারে। এগুলো জাস্ট কিছু ক্লাসিফিকেশন যেগুলো দরকার নাই। আচ্ছা, আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাই, আপনারা ভিডিওটা দেখলে একটু ক্লিয়ার হবে। আপনারা কি দেখতে পাচ্ছেন ভিডিওটা? No, sir. দেখা যাচ্ছে না? জাস্ট 1 সেকেন্ড দাঁড়ান। এখন দেখা যাচ্ছে? Yes, sir. Yes, sir. ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে একটা 1.6 লিটার ডিরেক্ট ইনজেকশন গ্যাসোলিন টার্বো ইঞ্জিন। ভিডিওটা দেখানোর আগে একটু কথা বলি। 1.6 লিটার বলতে কি বুঝেন? আপনারা অনেকে শুনছেন যে আমরা গাড়ি বা যে কোনো বাইক আমরা কি বলি, যে সিসি বলি না, যে আমাদের গাড়িটা 1500 বা 1500 সিসির গাড়ি, এই বাইকটা 200 সিসির একটা বাইক, এরকম শুনছেন কখনো? Yes, sir. সিসি মানে কি? সিসি মানে হচ্ছে যে Centimeter cube. সেন্টিমিটার কিউব, রাইট? কিউবিক সেন্টিমিটার কিউব যেটা আমরা বলি, সেন্টিমিটার কিউব। আর 1 লিটার সমান 1000 সেন্টিমিটার কিউব, এটা আমরা জানি, তাই না? তো এটা 1.6 লিটার মিনস হচ্ছে এটা হচ্ছে একটা 1600 সিসি ইঞ্জিনের একটা মডেল আর কি। এখানে দেখাবো ডিরেক্ট ইনজেকশন। এখানে ইনজেকশন সিস্টেমটা হচ্ছে ডিরেক্ট ইনজেকশন সিস্টেম দুই রকম হয়। এটা কখনো ডিরেক্ট ইনজেকশন সিস্টেম আছে, ইনডিরেক্ট ইনজেকশন সিস্টেমও আছে। গ্যাসোলিন ইঞ্জিন এখানে, মানে এখানে হচ্ছে আপনার বেসিক্যালি অকটেন বা গ্যাসোলিন ফুয়েল হিসেবে গ্যাসোলিন অথবা অকটেন ইউজ করা হয়েছে। আর টার্বো বলতে বোঝানো হয়েছে যে এই ইঞ্জিনে একটা টার্বো চার্জার ইউজ করা হয়েছে, হ্যাঁ, টার্বো চার্জ ইঞ্জিন। তো ভিডিওতে যাওয়ার আগে তো সিসি মানে বলি যে ইঞ্জিনের একটা একটা ইঞ্জিনের মধ্যে কি সিলিন্ডার থাকে, ধরলাম একটা 4 সিলিন্ডার ইঞ্জিন, হ্যাঁ। আমার প্রতিটা সিলিন্ডারের ভলিউম যদি আমি বলি 500 সেন্টিমিটার কিউব, আর যদি 4টা সিলিন্ডার থাকে তাইলে টোটাল ভলিউম কত? যদি বলি 500 সিসি, 500 সেন্টিমিটার কিউব হচ্ছে একটা সিলিন্ডারের ডিসপ্লেসমেন্ট ভলিউম, ভিতরের যে ভলিউমটা। ওই ইঞ্জিনে 4টা সিলিন্ডার আছে, তো প্রতিটা সিলিন্ডারের ভলিউম যদি 500 সিসি হয় তাহলে টোটাল ওই ইঞ্জিনের ক্যাপাসিটি ভলিউম কত? 2000 cc Yes, sir. ঠিক আছে, 4টার জন্য 500 গুণ 4, 2000 সিসি অথবা 2 লিটার বলতে পারি। এই জিনিসটা কি বুঝায়? এই যে একটা সিলিন্ডারের ভেতরে যে ডিসপ্লেসমেন্ট ভলিউম, সিলিন্ডারের কমপ্লিট ভলিউম না কিন্তু, এটা বলা হয় সিলিন্ডারের ডিসপ্লেসমেন্ট ভলিউম। একটা সিলিন্ডারের মধ্যে যে পিস্টন, সেদিন বলছিলাম না টপ ডেড সেন্টার থেকে বটম ডেড সেন্টার, একটা পিস্টন একটা সিলিন্ডারের মধ্যে টপ মোস্ট যতটুকু উঠতে পারে আর লোয়েস্ট যতটুকু নামতে পারে, এই যে ডিস্টেন্সটা, এটাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট ভলিউম, মানে এই যে ভলিউমটা, ঠিক আছে? টিডিসি থেকে বিডিসি, বুঝতে পারছি? মানে পিস্টন একটা সিলিন্ডার যতটুকু ম্যাক্স উঠতে পারে উপরের দিকে লিফট হয়, আর যতটুকু নিচে নামে মাঝখানের এই ভলিউমটাকে হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভলিউম সিলিন্ডারের। এরকম তো এটাই বোঝায় যে যে একটা ইঞ্জিনের যদি বলি আমরা 1.6 সিসি, সরি 1600 সিসি বলি, দ্যাট মিনস প্রতিটা ইঞ্জিনের ইউজুয়ালি প্রতিটা ইঞ্জিনের তাহলে ভলিউম হচ্ছে 400 সিসি করে, 400 গুণ 4, যদি 4 সিলিন্ডার হয়ে থাকে তাহলে 1600 সিসি। কথা বুঝছি? সিলিন্ডারের ভলিউম যত বাড়বে আমার ভিতরে এয়ার ইনটেক তত বেশি হবে, আমার কম্বাসশন এয়ার ফুয়েল মিক্সচার মানে
বেশি পরিমাণ এয়ারফুল মিক্সচার আমার সিলিন্ডারে প্রবেশ করবে, কম্বাসশন হবে বেশি, বেশি পাওয়ার জেনারেট হবে, তাই না? আমরা বুঝতে পারতেছি এটা। Yes, sir. টয়োটা প্রিমিয়াম কারের একটা নর্মাল যে আমার ধরলাম 2015 মডেল একটা টয়োটা প্রিমিয়াম কার, সেটা হচ্ছে 1500 সিসির গাড়ি, হ্যাঁ, কিন্তু একটা ধরলাম ল্যাম্বরগিনি কার, ল্যাম্বরগিনি বা একটা ফেরারি, ওগুলো সিসি কি 1600 না, ওগুলো সিসি আরো বেশি হয়, সে 4000 5000 সিসির কাছাকাছি, ম্যাক্স 8000। এখন ওয়ার্ল্ডে ম্যাক্স যেটা আছে একটা ম্যাক্সিমাম যে সিসির গাড়ি সেটা হচ্ছে 8000 সিসি গাড়ি, 8 লিটার, হ্যাঁ, বা 8000 কি 8500 সিসি। তো বুঝতে পারছেন তো কেন বাংলাদেশের রাস্তায় মানে এই হাই সিসির গাড়ি পারমিশন নাই। আপনি অল্প একটু প্যাডেলে চাপ দিলেই কি করবে, অনেক এনার্জি জেনারেট করে, অনেক পাওয়ার জেনারেট করে বেশি, মানে কম সময়ের মধ্যে অনেক বেশি পাওয়ার জেনারেট করে, তাই না? বুঝতে পারতেছি মানে অনেক মানে কি বলবো হাই পাওয়ারফুল ইঞ্জিন যেগুলো। তো যাই হোক, ওদিকে না যাই, ভিডিওটা একটু দেখি। আপনি কি এতটুকু বুঝতে পারছেন মানে ডিফারেন্সটা কোথায় সিসি মানে হাই সিসি লো সিসি ইঞ্জিনের মধ্যে? Yes, sir. বাকিরা কি ঘুম? No, sir. Ashish, sir. রোল 38 মারিয়া সুলতানা। Yes, sir. হ্যাঁ আসো। রোল 64 Yes, sir. তো তুমি, আচ্ছা দাঁড়াও, এরপর কি আছে? রোল 81 এস এম নাফিস। Ashish, sir. ওকে ঠিক আছে, ভিডিওটা একটু দেখেন আপনার সবাই। এটা হচ্ছে একটা ইঞ্জিনের ক্র্যাঙ্কশ্যাফট, ঠিক আছে? এতটুকু পর্যন্ত বোঝা গেছে? দেখেন, এটা হচ্ছে একটা ইঞ্জিনের ক্র্যাঙ্কশ্যাফট, এগুলো হচ্ছে পিস্টন, পিস্টনের সাথে ক্র্যাঙ্কশ্যাফট গুলো কি বলে এটাকে, কানেক্টিং রড দিয়ে Connecting লাগানো। rod. হ্যাঁ, পিস্টনের উপরে হচ্ছে ভালভ, ভালভের উপরে হচ্ছে ভালভ কন্ট্রোল করার জন্য থাকে ক্যামশ্যাফট, ক্যাম গুলো যে শ্যাফটের উপর থাকে সেটা হচ্ছে ক্যামশ্যাফট। এটা হচ্ছে ভিভিটি ইঞ্জিন, ভ্যারিয়েবল ভালভ ট্রান্সমিশন একটা সিস্টেম। পরে আসতেছে, আচ্ছা ভিডিওটা দেখেন এখন। এটা হচ্ছে একটা ভিভিটিআই, হ্যাঁ, এটাকে বলা হয় ভ্যারিয়েবল ভালভ টাইমিং ইন্টেলিজেন্স, যেটা ফুল মিনিং। তো ও যেটা করে, যে কাজ হচ্ছে ভিভিটিআর কাজ হচ্ছে যে আমার ভালভের যে টাইমিংটা, ভালভ কখন খুলবে কখন বন্ধ হবে এটাকে কন্ট্রোল করে। ঠিক আছে, কিভাবে কন্ট্রোল করে? এই ভিভিটিআইটা কানেক্টেড থাকে হচ্ছে একটা সেন্সরের মাধ্যমে ক্যামশ্যাফটের সাথে, এই যে ক্যামশ্যাফট, ওখান থেকে ও কন্ট্রোল করে হচ্ছে যে ইসিইউ তে পাঠায় সিগন্যাল, ইসিইউ থেকে ডেটা নিয়ে ভেরিয়েবল ভালভ টাইমিং এ যে ভিভিটি যেটা আছে, যে কি বলে এটাকে, ভালভ টাইমিং যে কন্ট্রোল, ওটা ক্যামশ্যাফটটাকে কন্ট্রোল করে আমার ভালভের উঠানামা গুলাকে কি করে, ভ্যারি করে। ঠিক আছে, দেখেন। পিস্টন গুলার নিচে থাকে, পিস্টন না, ভালভ গুলার সাথে হচ্ছে স্প্রিং দ্বারা কানেক্টেড। হ্যাঁ, ধরে নিলাম এটা হচ্ছে একটা ইনটেক স্ট্রোক। হ্যাঁ, ইনটেক ওয়্যার ফুয়েল মিক্সচারটা প্রবেশ করতেছে এখানে। ঠিক আছে, প্রাইমারি ফুয়েল ইনজেকশন দেখতে পাচ্ছেন আপনারা। Yes, sir. ফার্স্ট স্ট্রোকে ধরলাম আমার এখানে ইনটেক হলো,
কম্প্রেশন হলো কম্প্রেশন স্ট্রোকের শেষে এই যে এই জায়গার অংশটুকুতে দেখেন, এটা হচ্ছে স্পার্ক প্লাগ। এখানে কি হচ্ছে, ফায়ারিং করতেছে, ঠিক আছে, স্পার্ক ইগনিশন করছে। তার মানে এখন ফুয়েল কি হবে, ফুয়েল ইগনাইটেড হবে, তাই না? এখন এটা হচ্ছে কম্বাসশন কম্বাসশন। এটা হচ্ছে ইঞ্জিনের ইনটেক ম্যানিফোল্ড, এই যে ব্ল্যাক যে অংশটা দেখতেছেন, এটা হচ্ছে টার্বো চার্জার। সামনের অংশটা ফিন, এটাকে বলে রেডিয়েটর। আচ্ছা, এতটুকু পর্যন্ত ক্লিয়ার? মানে ভিডিওটা দেখে আমরা একটু আন্দাজ করতে পারছি, রাইট? ইয়েস স্যার। ওকে, আচ্ছা, ওকে, ঠিক আছে। আমাদের সময় কিন্তু অলরেডি অনেক চলে গেছে, বেশি সময় নাই। তো মোটামুটি এটাই হচ্ছে যে একটা ইঞ্জিনের কনস্ট্রাকশন যদি বলি, যে তিনটা ভাগে ভাগ করা যায়। উপরের অংশটাকে বলা হয় ইঞ্জিন হেড, সেকেন্ড পার্টটাকে বলা হচ্ছে যে উপরের অংশটা হচ্ছে ইঞ্জিন হেড, এতটুকু। ইঞ্জিন হেডে থাকে মেইনলি ক্যামশ্যাফট, তারপর হচ্ছে ভালভ গুলো থাকে। মাঝখানের যে অংশটা, এটাকে বলা হয় ইঞ্জিন ব্লক। ইঞ্জিন ব্লকে থাকে মেইনলি হচ্ছে পিস্টন, সিলিন্ডার, পিস্টন, এগুলো থাকে ইঞ্জিন ব্লকে। এই অংশটা হচ্ছে ইঞ্জিন ব্লক। একদম লোয়েস্ট যে অংশটা, এটাকে বলা হয় ক্র্যাঙ্কেস। ক্র্যাঙ্কেসটা হচ্ছে, ক্র্যাঙ্কেস আমার ক্র্যাঙ্কশ্যাফটটা থাকে, এবং ক্র্যাঙ্কশ্যাফটের নিচের যে অংশটা, এখানে থাকে হচ্ছে আমার সাম্প থাকে, যেখানে হচ্ছে লুব অয়েল স্টোর থাকে। Okay? হুম, তো এগুলোই আর কি। তো এটা হচ্ছে একটা সিলিন্ডার ব্লকের একটা ছবি বলতে পারেন। এগুলো আপনারা দেখে নিন। হ্যাঁ, এখন আসলে সব ধরে ধরে আমি আপনাদেরকে স্লাইড দিয়ে দিব। ধরে ধরে এগুলো আপনাদেরকে ওই দিন লাস্ট ক্লাসও বলা হয়েছে, যে গ্রুপদেরকে পড়ানো হয় নাই ইঞ্জিন, তাদেরকে নেক্সট ক্লাসে এগুলো বলা হবে, সমস্যা নেই। তিন ডিটেলস এখন না যাই। তো এগুলো হচ্ছে, এটা হচ্ছে একটা ইঞ্জিন ব্লক, সিলিন্ডার ব্লক বা ইঞ্জিন ব্লক যেটাই বলি। এর মধ্যে থাকে সিলিন্ডার, এগুলো হচ্ছে সিলিন্ডার, এর মধ্যে থাকে পিস্টন। আর একটু জাস্ট আমি বলে যাই, সামনে আমার কুলিং সিস্টেম দেখার জন্য লাগবে। এই যে ইঞ্জিন ব্লকের এই জায়গাগুলোতে দেখতেছেন কিছু হোল আছে, ছোট ছোট, দেখতে পারতেছি? Yes, sir. এই হোলগুলোকে বলা হয় ওয়াটার জ্যাকেট, ঠিক আছে? ওয়াটার জ্যাকেট, এর মধ্য দিয়ে আমার কুলেন্ট পাস করে, ঠিক আছে? সামনে আসতেছি, যখন দেখাবো তখন সিলিন্ডার লাইনার। আচ্ছা, নিচে হচ্ছে ক্র্যাঙ্কেস, এখানে থাকে হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফট। স্যার Crankshaft- শুরুর ওই জিনিসটা স্যার, ওয়াটার যেটা বলেন স্যার, এটা কোন হ্যাঁ। জায়গায় থাকে স্যার? মানে এটা থাকে, ইঞ্জিনের কোন? এটা হচ্ছে আমি বলতেছি যে সিলিন্ডার আছে না, সিলিন্ডারের চারপাশ দিয়ে থাকে কুলেন্ট জ্যাকেট। আমি দেখাই, ধরো হচ্ছে সিলিন্ডার লাইনার। ধরো এটা যদি একটা সিলিন্ডার হয়, এই যে সিলিন্ডারের চার পাশ দিয়ে দেখবে যেরকম ফাঁকা জায়গা ভিতরে আছে, হ্যাঁ, দেখতেছো? জি স্যার। ওয়াটার জ্যাকেট পাশ দিয়ে এই জিনিসটা হয় যে সিলিন্ডার আমার কি হয়, সিলিন্ডারের ভিতরে কম্বাসশন হচ্ছে, হিট জেনারেট হচ্ছে, দ্যাট মিনস কি আমার স্যার। এরপরে গরম হয়ে যাচ্ছে না, হিটেড অবস্থা তৈরি হচ্ছে। সো আমার ইঞ্জিন পার্টস গুলো যেন কি মেল্ট, মানে গরম না হয়ে যায়, কোনো ড্যামেজ না হয়, দ্যাটস ওয়াই আমার কি হয়, সিলিন্ডারের পাশ দিয়ে যে কুলেন্ট জ্যাকেট বা ওয়াটার জ্যাকেট, এর মধ্যে দিয়ে কুলেন্ট পাস করা হয়।
ঠিক আছে, যেন ইঞ্জিনের সিলিন্ডার যে এনভায়রনমেন্টটা, ইঞ্জিনের ভেতর যে এনভায়রনমেন্টটা সেটা যেন ঠান্ডা থাকে, ঠিক আছে, বা একটা অপটিমাম টেম্পারেচারে থাকে, হিটার যেন না হয়ে যায়। বুঝতে পারছি? আচ্ছা, আমি আসতেছি, সামনে দেখাবো এটা। তো ক্র্যাঙ্কেসটা কোথায় থাকে? এই যে দেখাইলাম একটা একদম নিচের অংশটা যেখানে ক্র্যাঙ্কশ্যাফট থাকে, সেখানে হচ্ছে ক্র্যাঙ্কেস। এই যে ক্র্যাঙ্কশ্যাফট, ঠিক আছে, ক্র্যাঙ্কেসের মধ্যে ক্র্যাঙ্কশ্যাফট থাকে, হোল্ডস দ্য সিলিন্ডার এন্ড দ্য ক্র্যাঙ্কশ্যাফট অফ অ্যান আইসি ইঞ্জিন। এট দ্য সেম টাইম এর নিচের অংশ থাকে সাম্প, যেখানে লুব্রিকেটিং অয়েল থাকে। ক্র্যাঙ্কশ্যাফট কি? ক্র্যাঙ্কশ্যাফট হচ্ছে যে ব্যাকবোন অফ এন ইঞ্জিন। বুঝবেন কিন্তু কেন ক্র্যাঙ্কশ্যাফটকে ব্যাকবোন বলা হয়? ক্র্যাঙ্কশ্যাফটের রোটেশনের ফলেই যে মানে রোটেশন যে যে পিস্টন ওঠানামা করছে কি আপ এন্ড ডাউন, রিসিপ্রোকেটিং মোশন। এই রিসিপ্রোকেটিং মোশনটাই আমার কি করতেছে? ক্র্যাঙ্কশ্যাফটকে রোটেশন মোশন প্রোভাইড করতেছে। এই ক্র্যাঙ্কশ্যাফটের রোটেশনের ফলেই ফ্লাইহুইল ঘুরে, ফ্লাইহুইল থেকে আমার পাওয়ার ট্রান্সমিট হয়ে কোথায় যাচ্ছে? ক্লাচে যাচ্ছে, ক্লাচ থেকে যাচ্ছে কোথায়? ট্রান্সমিশন বা গিয়ার বক্সে যাচ্ছে, গিয়ার বক্স থেকে যাচ্ছে এক্সেলে যাচ্ছে, ট্রান্সএক্সেল থেকে যাচ্ছে ডিফারেন্সিয়ালে, ডিফারেন্সিয়াল থেকে যাচ্ছে কোথায়? গাড়ির হুইলে। সো ক্র্যাঙ্কশ্যাফটকে ব্যাকবোন বলা হয় কারণ ক্র্যাঙ্কশ্যাফট হচ্ছে বেসিক্যালি আমার ইঞ্জিনের যে এনার্জি, যে পাওয়ার জেনারেট হয় সেটাকে ট্রান্সমিট করে হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফট। ইটস দ্য ফাংশন কনভার্ট রিসিপ্রোকেটিং মোশন অফ দ্য পিস্টন ইনটু রোটারি মোশন, ঠিক আছে, কানেক্টিং রডের থ্রুতে। যে কানেক্টিং রড, চিনতে পারছি? এই কানেক্টিং রডের মাথায় থাকে হচ্ছে পিস্টন। এগুলো দেখে নিও। এই যে পিস্টন হচ্ছে, এটা পিস্টন, একটু পরে নিন এগুলো আপনারা নিজেরা। এটা দরকার নেই পিস্টনের। আমি আসলে এই স্লাইডটা হচ্ছে কেউ যদি অটোমোবাইল বা ইঞ্জিনিয়ার এনথুজিয়াস্ট থাকেন আপনারা পড়তে পারেন। হ্যাঁ, এই স্লাইডের পেজ হচ্ছে 100+। এখন প্রশ্ন করতে পারেন যে পরীক্ষার সময় কি পুরোটা পড়ার দরকার আছে? যে না, পুরোটা পড়ার কোনো প্রয়োজন নাই, আমি বলে দিব কতটুকু পড়তে হবে। জানার জন্য আপনাদের এখানে কমপ্লিট একটা অটোমোবাইলের একটা ইঞ্জিন সম্পর্কে ধারণার জন্য সবই ইন ডিটেলস এখানে আছে। ঠিক আছে, পিস্টনের ভিতরে কি হচ্ছে এটা জানার দরকার নেই, দরকার নেই। এটা হচ্ছে একটা ফ্লাইহুইল। ফ্লাইহুইল কই থাকে? আমার ক্র্যাঙ্কশ্যাফটের এক মাথায় মাউন্টেড থাকে ফ্লাইহুইল। হ্যাঁ, এখানে হচ্ছে আমার এনার্জি স্টোরড হয় ফ্লাইহুইল থেকে। ক্র্যাঙ্কশ্যাফট রোটেট করলে ফ্লাইহুইল ঘুরে, ফ্লাইহুইল থেকে আমার পাওয়ারটা যায় ক্লাচে। এগুলো হচ্ছে ভালভ, ইনটেক ভালভ, এক্সস্ট ভালভ হতে পারে। আর উপরে আমার ক্যামশ্যাফট থাকে। ক্যামশ্যাফট হতে পারে আমার দুই রকম, একটা হতে পারে সিঙ্গেল ওভারহেড ক্যামশ্যাফট, ঠিক আছে, এটা হচ্ছে সিঙ্গেল ওভারহেড ক্যামশ্যাফট, এসওএইচসি। আর ডাবল ওভারহেড ক্যামশ্যাফট হতে পারে। সিঙ্গেল ওভারহেড হচ্ছে যে একটা ক্যামশ্যাফটের মধ্যেই আমার এক্সস্ট ভালভ আর ইনটেক ভালভকে কন্ট্রোল করে। দুইটা ক্যামই থাকে, যে এক্সস্ট ভালভকে কন্ট্রোল করার জন্য আমার ক্যাম থাকে। আপনারা কি দেখতে পাচ্ছেন? এই যে দেখেন এখানে হচ্ছে যে এই যে এটা একটা পিস্টন। হ্যাঁ, পিস্টনের উপর হচ্ছে কি আছে? আমার ভালভ, দুইটা ভালভ। আমি জাস্ট এটা চিন্তা করেন, এই ভালভটা যদি ইনটেক ভালভ হয়, এই ভালভটা হচ্ছে এক্সস্ট ভালভ, ঠিক আছে। এই ভালভটা একটা ক্যামশ্যাফটের মধ্যে আমার ইনটেক ভালভকে কন্ট্রোল করার ক্যাম আছে, এক্সস্ট ভালভকে কন্ট্রোল করার ক্যাম আছে। বুঝতে পারছি? স্যার আরেকবার স্যার। ক্যামশ্যাফট, ক্যামশ্যাফটটা কি? ক্যামশ্যাফটটা কোথায় থাকে? ক্যামশ্যাফটটা হচ্ছে যে আমার ক্যামশ্যাফটের কাজ কি? ক্যামশ্যাফটে ক্যাম থাকে। ক্যামের কাজ কি? ক্যাম হচ্ছে যে আমার ভালভ, ইনটেক ভালভ আর এক্সস্ট ভালভ যে ওপেন হবে কখন ক্লোজ হবে ওটাকে কন্ট্রোল করে, তাই না? এই যে আপনাদেরকে এর আগের পেজে দেখাচ্ছি, এই যে এগুলা হচ্ছে যে এই যেটা সেটা ক্যাম, এটা কন্ট্রোল করে কি ইনটেক ভালভ আর এটা একটা ভালভ হলে ভালভ কখনো নিচে নামে, নিচের দিকে গেলে ধরেন খুলে, আবার যখন ঘুরে চলে যায় তখন ভালভটা উপরের দিকে উঠে, তখন আবার বন্ধ হয়ে যায় আমার ভালভটা। তাইলে এই যে ক্যামগুলা কন্ট্রোল করতেছে কি আমার এই ভালভ গুলাকে। হ্যাঁ, তাহলে যদি আমার একটা সিঙ্গেল ক্যামশ্যাফটের উপরে ইঞ্জিনে যদি আমার একটা ক্যামশ্যাফট থাকে, সরি, যদি একটা ক্যামশ্যাফট থাকে সেটা হচ্ছে সিঙ্গেল ওভারহেড ক্যামশ্যাফট। ওই একটা ক্যামশ্যাফটের মধ্যে আমার এক্সস্ট ভালভকে কন্ট্রোল করে, আবার ইনটেক ভালভকে কন্ট্রোল করার জন্য ক্যাম থাকে। কিন্তু ডাবল ওভারহেড ক্যামশ্যাফটে যেটা হচ্ছে যে ইনটেক ভালভকে কন্ট্রোল করার জন্য এই যে ওয়ান ক্যাম ইচ ফর ইনলেট ভালভ এন্ড ফর এক্সস্ট ভালভ। কথা বুঝছি? সেটা মোর প্রেসাইজ। হ্যাঁ, যে ইনটেক ভালভকে কন্ট্রোল করার জন্য আলাদা একটা ক্যাম শেফট থাকে, আবার ওই পাশে এক্সস্ট ভালভকে কন্ট্রোল করার জন্য আলাদা একটা ক্যাম শেফট থাকে।
জাস্ট এতটুকু জেনে রাখেন, আমরা নেক্সট দিন আমাদের প্র্যাকটিক্যাল যে রবিবারে আমরা আবার এটা দেখবো। বুঝতে পারছেন আপনারা? আচ্ছা, জি স্যার। এখানে যে কম্পারিজন পেট্রোল ইঞ্জিন ডিজেল ইঞ্জিনের কিছু কম্পারিজন আছে, এগুলো দেখে নিন। এগুলো থিওরিটিক্যাল কথাবার্তা, আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আমি এখন এগুলো না দেখাই, জাস্ট ডিফারেন্স। মেইন ডিফারেন্স যেটা, যে পেট্রোল ইঞ্জিনে ড্রস মিক্সচার অফ পেট্রোল এন্ড এয়ার ডিউরিং সাকশন স্ট্রোক, আর ডিজেলে কি হয়, শুধু এয়ার ড্র করে সাকশন স্ট্রোকের সময়। ঠিক আছে, এটা একটা মেইন কম্পারিজন বলতে পারেন। বাকিগুলো দেখে নিন। হ্যাঁ, আচ্ছা, তাও একটু বলি যে কম্প্রেশন স্ট্রোক যেটা হয়, থার্ড স্ট্রোক যেটা, আপনার ডিজেল ইঞ্জিনে কম্প্রেশন রেশিও অনেক হাই। হ্যাঁ, ইন্ড অফ দ্য কম্প্রেশন স্ট্রোক প্রেশার অনেক বেশি হাই, কিন্তু একটা একটা পেট্রোল ইঞ্জিনের কম্প্রেশন স্ট্রোকের শেষে যে প্রেশার হয়, একটা ডিজেল ইঞ্জিনের প্রেশার আরো অনেক বেশি। ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে কম্প্রেশন স্ট্রোকের প্রেশার অনেক বেশি। এর কারণ হচ্ছে একটা ডিজেল ইঞ্জিনের হাই কম্প্রেশন রেশিও। হ্যাঁ, আমরা কি বলছি যে পেট্রোল ইঞ্জিনে ইগনিশন হয় কিভাবে, স্পার্ক প্লাগের মাধ্যমে। পিস্টনটা উপরে উঠে কম্প্রেসড হয়, তখন স্পার্ক প্লাগ ইগনাইট করে এবং কম্বাসশন ইগনিশন হয় আর কি, ফুয়েলের। হ্যাঁ, বা সরি, ফুয়েলের কম্বাসশন হয় এয়ার ফুয়েল মিক্সচার। তো কিন্তু ডিজেল ইঞ্জিনে আমার ফার্স্টে এয়ার আসতেছে, কম্প্রেশনটা তাহলে যখন কম্প্রেশন হয়, কম্প্রেশন স্ট্রোকের শেষে হাই কম্প্রেশনের ফলে হাই টেম্পারেচার জেনারেট করে ইনসাইড দ্য সিলিন্ডার। তো হাই টেম্পারেচারে অটো কম্বাসশন শুরু হয়ে যায়। কথা বুঝতে পারছি? তাহলে ফুয়েলটা আস্তে আস্তে কোত্থেকে? পেট্রোল ইঞ্জিন আমি ফুয়েল দিচ্ছি, এয়ার ফুয়েল মিক্সচারটা আসে, কিন্তু ডিজেল ইঞ্জিন আমি ফুয়েল ইনজেক্ট করা হয় কম্প্রেশন স্ট্রোকের শেষে, ফুয়েল ইনজেক্টর থেকে ফুয়েল ইনজেক্ট করা হয়। তাহলে হাই কম্প্রেশন যে একটা হাই কম্প্রেসড এয়ার হাই টেম্পারেচার অবস্থা থাকে, সেই অবস্থায় যখন ফুয়েল ইনজেক্ট করা হয়, তখনই কি হয়, কম্বাসশন হয়। বুঝতে পারছি নাকি বুঝি নেই? স্যার আরেকবার একটু বললে মনে হয় ভালো হতো। একটা ছবি দিয়ে বুঝাইলে হয়তো বুঝবেন আপনারা। আপনাদেরকে দেখানো হয়েছিল না একটু আগে? দাঁড়ান, আচ্ছা, এসআই ইঞ্জিনের আসলে কোনো ভিডিও এখানে, জাস্ট 1 সেকেন্ড। আচ্ছা, এখানে সিআই ইঞ্জিনে কোনো আসলে অ্যানিমেশন আমি অ্যাড করি নেই, জাস্ট, আচ্ছা এটা দেখি একটু বুঝেন। হ্যাঁ, আমি জাস্ট ডিফারেন্সটা বলি। সিআই ইঞ্জিনে আমার এই জিনিসটা নাই, স্পার্ক প্লাগ নাই। সিআই ইঞ্জিনে আমার প্রবেশ করতেছে এখানে পেট্রোল ইঞ্জিনে যেমন প্রবেশ করে কি, এয়ার ফুয়েল মিক্সচার। এখানে আগে থেকে এয়ার ফুয়েল মিক্সচার করা হয়েছে, ফুয়েল ইনজেক্টরটা থাকে, বা কি বলেন, ইনটেক ম্যানিফোল্ডে থাকে। ইনলেট সিলিন্ডার প্রবেশ করার আগেই এয়ার ফুয়েল মিক্সচারটা হয়। কিন্তু সিআই ইঞ্জিনে ফুয়েল ইনজেক্টরটা থাকে আর কি এই ভিতরে এই জায়গাটায় থাকে। ঠিক আছে, বুঝতে পারছি? ইনটেক ম্যানিফোল্ডে থাকে না। স্পার্ক প্লাগটা যেখানে আছে দেখতে পাচ্ছেন, এই আশেপাশে থাকে হচ্ছে ফুয়েল ইনজেক্টরটা সিআই ইঞ্জিনে। এই ক্ষেত্রে যেটা হয় যে প্রথমে আমার বাতাস এয়ারই আসতেছে, এয়ার ফার্স্ট ইনটেক হলো, এরপরে কম্প্রেশন হয়। কম্প্রেশন স্ট্রোকের শেষে কম্প্রেশন স্ট্রোক শেষ হলেই তো কম্বাসশন স্ট্রোক শুরু হবে। তো কম্বাসশন স্ট্রোকটা শুরু হয় কিভাবে? যখনই আমার কম্প্রেসড হচ্ছে ভিতরের এয়ারটা, তখনই এখানে কি হয়, হাই টেম্পারেচার এবং হাই কম্প্রেসড এয়ারটা কি অনেক হাই, কি বলে, প্রেশার অনেক হাই থাকে, এবং টেম্পারেচার অনেক বেশি থাকে বিকজ অফ মানে হাই কম্প্রেশন রেশিওর কারণে। হ্যাঁ, হাই প্রেশারের কারণে। তো যেটা হয় যে এটা হিটের অবস্থা থাকে,
তো সেই অবস্থায় যখন ফুয়েল ইনজেক্টরটা কি করে, ফুয়েল ইনজেক্ট করে ডিজেল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন করতেছে, ডিজেল যখন ইনজেক্ট করা হয় তখনই কি হয়, কম্বাসশন শুরু হয়। বুঝতে পারছি? বুঝতে পারছেন আপনারা? Yes, sir, মোটামুটি বুঝতে পারছি। না না, আপনাদের আসলে আপনার সবাই ঘুমাচ্ছেন নাকি, কি একটু রেসপন্ড করেন। Yes, sir. বুঝতে পারতেছি মোটামুটি। আছি স্যার। ঠিক আছে, না বুঝতে পারলে বলেন, হ্যাঁ। কারণ আপনার সামনে আরো কিছু টপিক আছে, ওগুলো দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, আমরা আসলে এই ক্ষেত্রে আপনাদের সময় কয়টা বাজে? মোটামুটি সময় বলতে গেলে ক্লাস টাইম শেষ, কিন্তু আমি আরেকটু এক্সট্রা টাইম নিব। আপনাদের কি আর কোনো ক্লাস আছে এরপরে? No, sir. Yes. ইয়েস স্যার কে বললো? হ্যাঁ, ক্লাস আছে কি নাই? না স্যার, এটাই লাস্ট ক্লাস স্যার। আচ্ছা, তাইলে তাইলে একটু আমরা এক্সট্রা 20 মিনিট সময় নিতেই পারি, হ্যাঁ? ওকে স্যার। ঠিক আছে? আচ্ছা, আমি এত কিছু ডিটেলসে না পড়ে আসলে আমাদের মেইন যে টপিক আজকে সাবসিস্টেম গুলো, ওগুলো মিস হয়ে যাচ্ছে, এগুলো আপনারা দেখে নিন, হ্যাঁ। এয়ার ইনটেক সিস্টেম, এক্সস্ট সিস্টেম, এগুলো আমি এখন বলবো না, এগুলো পরে। টার্বোচার্জারটাকে একটু বলি। টার্বোচার্জার ওই দিন আপনারা ল্যাবে দেখছিলেন, টার্বোচার্জার অনেকে ইঞ্জিনের সাথে দেখছিলেন হয়তো। Yes, স্যার, দেখছিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ, টার্বোচার্জারটা কি? টার্বোচার্জারটা হচ্ছে যে Efficiency বাড়ায় দিচ্ছে। এক্সটার্নাল একটা যেটা অবজেক্টিভ বলতে পারেন, অবজেক্ট যেটা হচ্ছে যে যার কাজ হচ্ছে যে ইঞ্জিনের এফিসিয়েন্সি বৃদ্ধি করা। ইঞ্জিনের এফিসিয়েন্সি বাড়ে কিভাবে? একটা ডিজেল ইঞ্জিন যখন রান করে, আমি জাস্ট মুখে বলে আগে বুঝেন, ধরেন, সরি, মানে এটা হচ্ছে একটা ডিজেল ইঞ্জিনের একটা, ধরলাম একটা একটা মডেল চিন্তা করি। এটা পেট্রোল ইঞ্জিনও ইউজ করা হতে পারে টার্বোচার্জার, ডিজেল ইঞ্জিনে ইউজ করা হয়। মোস্ট অফ দ্য টাইম ডিজেল ইঞ্জিনে টার্বোচার্জারটা ইউজ করা হয়, আর পেট্রোল ইঞ্জিনে ইউজুয়ালি ইউজ করা হয় সুপার চার্জার। ঠিক আছে, সুপার চার্জার আরেকটা জিনিস আছে, সুপার চার্জার। ডিজেল ইঞ্জিন আর পেট্রোল ইঞ্জিনের মধ্যে পার্থক্যটা মানে কিরকম? কে তুমি, দেখি নাম কি বলো তো, কে জিজ্ঞেস করলো এটা? জাকারিয়া হোসেন। রোল 60। জি স্যার। আমি যে এতক্ষণ বলতেছিলাম, তোমরা কি বুঝো নাই পেট্রোল আর ডিজেল ইঞ্জিনের মধ্যে ডিফারেন্সটা? মানে আলাদা আলাদা ভাবে আর কি একটু দেখতেছি। আমি আবার মুখে বলি একটু, তোমরা বোঝার চেষ্টা জি করো। স্যার, জি স্যার। একটা পেট্রোল ইঞ্জিন আর একটা ডিজেল ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিনে ফুয়েল হিসেবে ইউজ করা হয় কি পেট্রোল, ডিজেল ইঞ্জিনে ফুয়েল হিসেবে ইউজ করা হয় ডিজেল। এতটুকু বুঝলাম আমরা, হ্যাঁ। জি স্যার। পেট্রোল ইঞ্জিনে ফুয়েল হিসেবে এটাকে পেট্রোলও বলা হয়, অথবা এটাকে অকটেনও বলা হতে পারে, অথবা এটাকে গ্যাসোলিনও বলা হয়। পেট্রোলটা হচ্ছে একটা, মানে কি বলে, কমার্শিয়াল একটা নাম পেট্রোল। সবই মোটামুটি সেম নাম, জাস্ট ডিফারেন্ট। এটা জাস্ট পেট্রোল, মানে আপনার পেট্রোলের কোয়ালিটির উপর ডিপেন্ড করে এই বিভিন্ন নাম হয়, পেট্রোল, অকটেন, গ্যাসোলিন। একটা পেট্রোল ইঞ্জিনে ফুয়েল আপনার সিলিন্ডারে প্রবেশ করে হচ্ছে যে এয়ার ফুয়েল মিক্সচার। ইনটেক ভালভ দিয়ে যখন এয়ারটা প্রবেশ করে সেক্ষেত্রে, আচ্ছা আমি একটা দেখালে বুঝবেন আপনারা। একটা ইনটেক ভালভ দিয়ে যখন প্রবেশ করে তখন আমার এয়ার আর ফুয়েলের মিক্সচারটা প্রবেশ করতেছে। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, মানে আমার সিলিন্ডারে ঢুকার আগে এয়ার আর ফুয়েলটা মিক্সড হয়ে যায়, মিক্সচারটা ঢুকে। কিন্তু একটা ডিজেল ইঞ্জিনে অনলি কি ঢুকে সিলিন্ডারের মধ্যে, অনলি এয়ারটা সিলিন্ডারের মধ্যে যায় শুরুতে ইনটেক স্ট্রোকে, ফুয়েল যায় না, ফুয়েল পরে মিক্স হয়। বুঝতে পারছি? জি জি স্যার। এখানে লিখে আছে অনলি এয়ার, সাকশন স্ট্রোকে অনলি এয়ার নেয়, এটা হচ্ছে মেন। তাহলে ফুয়েল কখন মিক্স হয়? আমার কম্বাসশন হবে কার? অবশ্যই ফুয়েল লাগবে। কম্বাসশন কি? দহন করছি না আমরা, মানে কম্বাসশন হয় যেটা, জ্বলন হয় যেটা, হ্যাঁ। তো মানে আপনার বাংলায় যেটা ছোটবেলায় পড়ে আসছে, তো কম্বাসশন হবে কখন?
ইয়েতে কি বলে পেট্রোল ইঞ্জিনে কম্বাসশন হয়, যে কম্প্রেশন স্ট্রোকের শেষে একটা স্পার্ক প্লাগ থাকে, ঠিক আছে? ইঞ্জিন স্পার্ক প্লাগ দেখতে পাইছেন আপনারা? দেখছেন, একটু ছবি দেখাইছি। তো স্পার্ক প্লাগের, প্র্যাকটিক্যালি ওখানেও দেখাইছিল স্যার, হ্যাঁ হ্যাঁ ওই ওই ফিজিক্যাল ক্লাসেও দেখাইছিল একবার হ্যাঁ, আমি স্পার্ক। তো ওটাই বলতেছি। হ্যাঁ, আপনারা দেখছেন এটা। তো স্পার্ক প্লাগের কাজ হচ্ছে যে স্পার্ক ইগনাইট করে। স্পার্ক কি মানে একটা ফায়ারিং করে, বুঝতে পারছি? ফায়ারিং করলে যে জিনিসটা হয় যে ওর মধ্যে একটা এনার্জি জেনারেট করতেছে, আমি মানে একটা এনার্জি দিচ্ছি, পাওয়ার দিচ্ছি। হ্যাঁ, তো এর ফলে যেটা হয় যে ফায়ারিং করার ফলে এখানে কম্বাসশন হয়। কার কম্বাসশন? এয়ার ফুয়েল মিক্সচার তো অলরেডি আছে, তুমি যখন ফায়ারিং করতেছো এর ফলে এখানে কম্বাসশন, কম্প্রেশন স্ট্রোকের শেষে কম্বাসশন শুরু হয়, ঠিক আছে? The charge is ignited with the help of spark plug. আর ইন কেস অফ সিআই ইঞ্জিন আমার কোনো স্পার্ক প্লাগ নাই এক্ষেত্রে। এখানে যে জিনিসটা হয় কম্প্রেশন, কেন এটাকে সিআই ইঞ্জিন বলা হয়, ডিজেল ইঞ্জিনকে কেন সিআই ইঞ্জিন বলা হয়? কারণ ডিজেল ইঞ্জিনে আমার কম্বাসশন হয় বেসিক্যালি বিকজ অফ কম্বাসশন হয় হাই, মানে কম্প্রেসড, মানে এয়ার ফার্স্টে কম্প্রেসড হয়। দুইটাতেই তো এয়ার কম্প্রেসড হচ্ছে, পেট্রোল ইঞ্জিনও হচ্ছে, ডিজেল ইঞ্জিনও হচ্ছে। কিন্তু ডিজেল ইঞ্জিনে কম্প্রেশন রেশিও অনেক বেশি। দ্যাট মিনস কম্প্রেশন রেশিও বুঝো তোমরা, পেট্রোল ইঞ্জিনের কম্প্রেশন রেশিও, দিন স্যার কিন্তু বলছে, হেড স্যার যখন ক্লাসে আসছিলেন বিকালের ক্লাসে তখন বলছিল যে পেট্রোল ইঞ্জিনের কম্প্রেশন রেশিও হচ্ছে 8 থেকে 10, আর ডিজেল ইঞ্জিনের কম্প্রেশন রেশিও হচ্ছে এই যে একটা পেট্রোল ইঞ্জিনের কম্প্রেশন রেশিও হচ্ছে 6 থেকে 10, দেখতে পাচ্ছেন আপনারা? আর একটা ডিজেল Yes. ইঞ্জিনের কম্প্রেশন রেশিও হচ্ছে 15 থেকে 25, তার মানে অনেক বেশি। তার মানে যে একটা ইঞ্জিনের মানে সহজ বাংলা ভাষায় বুঝেন যে একটা সিলিন্ডারের মধ্যে যে এয়ার আছে, যে গ্যাস এয়ার থাকে, সেটাকে আপনি যদি 10 ভাগের 1 ভাগ করেন তো যে পরিমাণ জায়গা যাবে, আর আপনি 25 ভাগের 1 ভাগ করতেছেন, অনেক বেশি কম্প্রেসড হবে না? মানে ইয়েস স্যার। হ্যাঁ, মানে স্টোনটা যখন উপরের দিকে উঠে কম্প্রেশন করে তো ওই সিলিন্ডারের 25 ভাগের 1 ভাগে নিয়ে আসে ভিতরের যে গ্যাস বা সরি যে এয়ারটা থাকে, ঠিক আছে? তো মানে হাই কম্প্রেশন রেশিও, অনেক বেশি কম্প্রেসড হয়, দ্যাট দ্যাট যার ফলে আমার কি হয়, কম্প্রেশন রেশিও হাই, এবং আমার ভিতরে কি হয়, একটা হাই টেম্পারেচার এবং হাই প্রেশার একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে, বুঝতে পারছি? এই হাই Yes. টেম্পারেচার যে হয়, যে ওই হাই টেম্পারেচারটাই, যে হিটের যে টেম্পারেচার, সেটাই হচ্ছে কি করে, ওই অবস্থায় ডিজেল ইঞ্জিনে যদি আপনি ফুয়েল ইনজেক্ট করেন, মানে ফুয়েল ইনজেক্ট যখন করা হয় তখন কি কম্বাসশন শুরু হয়ে যায় অটোমেটিক্যালি, বুঝতে পারছি? ইয়েস স্যার। যে ডিজেল ইঞ্জিনে কম্প্রেশন স্ট্রোকের শেষে আলাদা একটা ফুয়েল ইনজেক্টর থাকে, ও ফুয়েল ইনজেক্টর ফুয়েল ইনজেক্ট করে, ফুয়েল ইনজেক্ট করলে তখনই কম্বাসশন শুরু হয়, আলাদা করে স্পার্ক প্লাগের প্রয়োজন হয় না, ঠিক আছে? এটা হচ্ছে মেইন পার্থক্য, ঠিক আছে? প্রেশার এট দ্য এন্ড অফ কম্প্রেশন ইজ লো সিএসআই ইঞ্জিনে, আর সি ইঞ্জিনে কম্প্রেশন হাই। এতটুকু বুঝছি আমরা? Yes. আচ্ছা, ঠিক আছে। আপনাদের প্রশ্ন থাকলে এখন আসলে আমি বলে যাই, এটা অ্যাটলিস্ট টার্বোচার্জারের কুলিং সিস্টেমটা আজকে একটু দেখাই। এরপরে আমাদের আছে আর এরপরে আছে কুলিং সিস্টেমের পরে আছে লুব্রিকেশন সিস্টেম, এরপর ফুয়েল ইনজেকশন সিস্টেম। আমাদের মোটামুটি 2-3টা ক্লাস লাগবে অটোমোবাইলের উপরেই, মানে থিওরিটিক্যাল ক্লাস, কারণ এটা হিউজ একটা, কি বলবো, অনেক বড় ভাস্ট, ঠিক আছে? এটা আসলে একদিনের 1 ঘন্টার একটা ক্লাসে, এটা আমি যদি মাঝখান থেকে শুরু করি আপনাদেরকে কুলিং সিস্টেম বলে দিলাম, টার্বোচার্জার বলে দিলাম, এভাবে আপনারাও বুঝতে পারবেন না। দ্যাটস ওয়াই আসলে শুরু থেকে অ্যাটলিস্ট থিওরিটিক্যাল নলেজ গুলো না থাকলে অনেক সময় কিছু কনফিউশন তৈরি হবে। এর জন্য আমি একটু স্লোলি আগাচ্ছি। তো টার্বোচার্জারটা হচ্ছে যে, সরি এই যে হ্যাঁ, এখানে হচ্ছে যে এটা একটা সিঙ্গেল সিলিন্ডারে দেখাইছে, যে ডিজেল ইঞ্জিন যদি বলেন, এটা একটা ডিজেল ইঞ্জিন বলছে, যে এখানে এয়ার আসতেছে সিলিন্ডারের ভেতরে, দেন এয়ারটা বের হয়ে যাচ্ছে। কোন দিক দিয়ে বের হয়ে যাচ্ছে? ধরলাম আমি ভিডিও দেখাবো আপনাদেরকে, এটা ধরলাম এয়ার এদিক থেকে ইনটেক হচ্ছে, দেন এক্সস্ট হয়ে এয়ার বের হয়ে যাচ্ছে। ওকে, এয়ার বের হয়ে গিয়ে কি করতেছি আমরা,
এই যে এয়ারটা এক্সস্ট যে হিটেড যে বার্নড এয়ারটা সেটা কি করতেছে সেটা এখানে হচ্ছে এটাকে বলা হচ্ছে টার্বোচার্জার। এই টার্বোচার্জারের যে জিনিসটা হয়, টার্বোচার্জারে দুইটা টারবাইন থাকে, ফ্যান থাকে বলতে পারেন আপনি, ফ্যানের মতো টারবাইন থাকে, ফ্যান না আসলে টারবাইনের মতো। এই পাশের অংশটা থাকে হচ্ছে এটাকে বলা হয় টারবাইন, আর এই পাশে যে টারবাইনটা থাকে সেটাকে বলা হয় কম্প্রেসার। বুঝতে পারছেন? মানে Yes, ব্লেড, sir. দুইটা ব্লেড থাকে ব্লেডের মতো। হ্যাঁ, একটা হচ্ছে টারবাইন হাউজিং থাকে, একটা হচ্ছে কম্প্রেসার হাউজিং থাকে। তো কি হয় এখানে এক্সস্ট, আচ্ছা ঠিক আছে, কি হয় ভিডিও দেখাবো। তো কেন ইউজ করি আমরা, একটা ডিজেল ইঞ্জিন যখন হাই আরপিএম এ ঘুরে, ধরলাম আমার এই ডিজেল ইঞ্জিন অনেক হাই আরপিএম এ রোটেট করতেছে ক্র্যাঙ্কশ্যাফট, হ্যাঁ, তাহলে আমার পিস্টন অনেক দ্রুত উপরে নিচে ওঠানামা করবে। তাহলে অনেক দ্রুত যদি উপরে নিচে ওঠানামা করে ফার্স্ট, তাইলে কি এয়ার ইনটেক এয়ার যে সাকশন স্ট্রোক প্রথমের যেটা, তো খুব মানে বেশি পরিমাণ এয়ার কি ইনটেক করতে পারবে? পারবে না, সময় পাবে না। ইফিশিয়েন্ট মানে সরি সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ এয়ার কি সিলিন্ডারে প্রবেশ করে না অনেক সময়। বুঝতে পারছি? যখন আমার সিলিন্ডার পিস্টন অনেক দ্রুত উপরে ওঠানামা করবে, তো সাফিসিয়েন্ট এয়ার কি ভালভ দিয়ে সিলিন্ডারে প্রবেশ করে না। তো আমার যদি সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ এয়ার মানে আমার অ্যাটমসফিরিক যে প্রেসার সেটা হাই আরপিএম এ কি করে সিলিন্ডার প্রবেশ করতে পারে না সাফিসিয়েন্ট অ্যামাউন্ট। সো সেই ক্ষেত্রে ইঞ্জিন ক্যান নট রান ইফিশিয়েন্টলি। সো ইন দ্যাট কেস আমরা কি ইউজ করি? টার্বোচার্জার ইউজ করি। তো টার্বোচার্জার ইউজ করে মেইন কারণ এই টার্বোচার্জার একটা কি থাকে, কম্প্রেসার থাকে এই পাশে, ঠিক আছে? এই কম্প্রেসারটা বাইরের অ্যাম্বিয়েন্ট এয়ারটাকে কম্প্রেস করে সাক করে ফার্স্টে করে কম্প্রেসড করে হাই প্রেসারে কোথায় সেন্ড করে? পুশ করে। হাই অ্যামাউন্ট কোথায় পুশ করে? সিলিন্ডারে পুশ করে। বুঝতে পারছি আমরা? Yes, sir. ঠিক আছে, Yes, আমি sir. একটা ভিডিও দেখাই, ভিডিও দেখলে বুঝবেন। আপনাদের স্লাইডে আমি সুবিধার জন্য সবগুলা টপিকের সাথে একটা ভিডিও অ্যাড করে দিছি, আপনারা নিজেরা দেখলে বুঝতে পারবেন। Is to take advantage দেখা of the যাচ্ছে ভিডিও? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, না স্যার। হ্যাঁ স্যার। দেখা যাচ্ছে স্যার। ঠিক আছে। gas produced by the engine, the charged by atmospheric pressure. This is the reason why this kind of engine is known as a naturally aspirated quick cylinder. Here, as it is turbine wheel on one end and a compressor ঠিক wheel আছে, on এটা the হচ্ছে other. একটা টার্বোচার্জারের ভিতরের অংশ। এক পাশে থাকে টারবাইন হুইল, আরেক পাশে থাকে কম্প্রেসর হুইল, আর মাঝখানে এই দুইটা একটা শ্যাফট দ্বারা কানেক্টেড থাকে। End. The turbine wheel and the compressor wheel may look the same and are covered by a housing. The exhaust gas produced by the engine enters the turbine housing through ঠিক the আছে, inlet ইনলেট port. পোর্ট দিয়ে যখন আমার এক্সস্ট গ্যাস, যেটা সবাই একটু বুঝেন, ইঞ্জিন থেকে যে এক্সস্ট গ্যাসটা বের হয়ে যাচ্ছে এক্সস্ট ভালভ দিয়ে, সেই বার্ন গ্যাসটা কি এদিক দিয়ে প্রবেশ করতেছে টার্বোচার্জারে। এদিক দিয়ে যখন প্রবেশ করে থার্মাল এনার্জিটা কি করে? কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয় এবং কাকে রোটেট করে? ভিতরে যে টারবাইন দেখছেন না, টারবাইন হুইল, ওটাকে কি করে? ঘুরায়। টারবাইন হুইলটা যখন ঘুরে সেটা শ্যাফটের মাধ্যমে কার সাথে কানেক্টেড থাকে? এখানে কম্প্রেসর হুইলের সাথে, ঠিক আছে? টারবাইন হুইলটাকে ঘুরে পরে কম্প্রেসর হুইলটাও ঘুরে। হ্যাঁ হ্যাঁ, এনি কোয়েশ্চেন? ঠিক আছে, তো কম্প্রেসর হুইলটাকে রোটেট করে। তো কম্প্রেসর হুইলটা যখন ঘুরে তখন বাতাস বাইরে থেকে কি করে? এয়ার সাক করে এদিক থেকে ও কোথায় সেন্ড করে? এটা এয়ারকে কম্প্রেসড করে, হাই প্রেসার কম্প্রেসড এয়ারকে পুশ করে কোথায়? সিলিন্ডারের ইনটেকে আবার পাঠায় দেয়। সব একটু দেখেন, দেখলে ক্লিয়ার হবে। At that point, thermal energy is converted into kinetic energy because of the constriction in the turbine. Consequently, the turbine is driven by kinetic energy. As the turbine wheel and the compressor wheel share the same shaft, the compressor wheel spins at the same speed as the turbine wheel. Consequently, the compressor wheel draws in air and compresses বুঝতে it. পারছেন কি হচ্ছে এখানে?
কম্প্রেসর হুইল যখন ঘুরতে থাকে তখন বাতাস থেকে কি করে এয়ারটাকে সাক করতেছে। Then the air passes through the outlet port and supplies the engine with oxygen. Let's have a look. The exhaust gas enters the turbine through the inlet port, drives the turbine wheel, and exits the turbine through the outlet port. এক্সস্ট গ্যাসটা কিন্তু টারবাইন হুইলটাকে ঘুরে এক্সস্ট ম্যানিফোল্ড দিয়ে বাইরে বের হয়ে যাবে। হ্যাঁ, যেটাই দেখাচ্ছে। Hereby, the compressor wheel draws in air, compresses the air, and pushes it to the engine. Engines that have a turbo are known as turbocharged engines. আচ্ছা, এটাই হচ্ছে মেইনলি অপারেশন, বুঝতে পারছেন আপনারা? জি স্যার। আচ্ছা, আর মাঝখানে এই যে অংশটা এটাকে বলা হয় ইন্টারকুলার। ঠিক আছে, টার্বোচার্জার কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনাদের পরীক্ষার জন্য। হ্যাঁ, দেখেন এটা হচ্ছে ইন্টারকুলারের কাজটা কি, এই যে বাইরে থেকে যে বাতাসটাকে কম্প্রেসড করতেছে কম্প্রেসর হুইলটা, কম্প্রেসড করলে কি হবে, এয়ার গরম হয়ে যাবে না, হিটেড হবে। তো ইন্টারকুলারের মধ্য দিয়ে যখন যায়, এটা হচ্ছে ফিন থাকে, হিট এক্সচেঞ্জার, এর মধ্য দিয়ে কম্প্রেসড এয়ারটা যখন পাস হয়ে এদিক দিয়ে যাবে, তো কি হবে, একটু টেম্পারেচারটা কমে যাবে। হ্যাঁ, ঠান্ডা হয়ে একটু লো টেম্পারেচার, দেন কোথায় প্রবেশ করবে, আবার এদিক দিয়ে যে ইনটেক ভালভ দিয়ে প্রবেশ করবে। কথা বুঝতে পারছি? Okay, জি স্যার। ঠিক আছে, A এটা হচ্ছে turbo মেইন। হ্যাঁ, we দেখে need- নিন আপনারা। সুপার চার্জারটা এখন বললাম না, থাক, ওই একই কাজ, এটা থাক, স্কিপ করলাম। এখানে পার্থক্যটা হচ্ছে টার্বো চার্জার কানেক্টেড থাকে ইঞ্জিনের এক্সস্টের সাথে, আর সুপার চার্জার কানেক্টেড থাকে ইঞ্জিনের ইনটেক পার্টের সাথে। হ্যাঁ, এটা এখন আসলে স্কিপ করলাম, পরে বলবো। কুলিং সিস্টেম ইঞ্জিনের, এটা আজকে আমাদের লাস্ট টপিক। হ্যাঁ, আমরা এটা পরেই শেষ করব। আমরা ইঞ্জিনে যে জিনিসটা হয়, যেহেতু কন্টিনিউয়াসলি রানিং অবস্থা থাকে, তার ফলে ইঞ্জিন কি হয়, হিটেড অবস্থা, হিটেড হয়ে যায়। সো ভিতরের যে ইন্টারনাল যে হিট, এটাকে বের করে দেওয়ার জন্য, রিলিজ করে দেওয়ার জন্য কুলিং সিস্টেমটা আর কি। তো কুলিং সিস্টেমে যেটা হয় যে ইঞ্জিন, একটা ইঞ্জিন যখন ফার্স্টে রান করা হয়, তখন আপনি গাড়িতে উঠে ইঞ্জিন স্টার্ট দিলেন, প্রথমে কি ইঞ্জিন গরম থাকে? থাকে না। প্রথমে ইঞ্জিন থাকে আমার কি থাকে, ঠান্ডা, নর্মাল টেম্পারেচার, যেটা অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, রুম যেটা বললাম, রুম না সরি, নর্মাল টেম্পারেচার থাকে। তো এক সময় রান করতে করতে একটা নির্দিষ্ট সময় পরে ইঞ্জিনটা গরম হয়ে যায়, অপটিমাম লেভেলটা ক্রস করে, যেটাকে আমরা বলি অপটিমাম টেম্পারেচার। অপটিমাম টেম্পারেচার ক্রস করা হলে সেক্ষেত্রে আমার কুলিং সার্কিটটা রান করা শুরু করে। দেখেন, এটা হচ্ছে একটা এটা একটা কি বলবো আমরা, যে এটা একটা ইঞ্জিনের কি বলে, এটাকে প্রস্থচ্ছেদ বলি আমরা, যেটাকে বুঝতে পারতেছি, যে এটা একটা ইঞ্জিন, এখানে 4 সিলিন্ডার ইঞ্জিন, বোঝা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, এর মধ্য দিয়ে থাকে কি বলছিলাম, ওয়াটার জ্যাকেট থাকে সিলিন্ডারের চারপাশে। এই ওয়াটার জ্যাকেট গুলোর মধ্য দিয়ে কি হয়, কুলেন্ট পাস করে। ঠিক আছে, যেগুলো সামহাউ কোন দিয়ে কুলেন্ট পাস করে, এই ওয়াটার জ্যাকেটস অ্যারাউন্ড দ্য সিলিন্ডার। একটা কুলিং সিস্টেম, ইঞ্জিন কুলিং সিস্টেমে কি কি কম্পোনেন্টস থাকে এটাকে আমরা দেখি। মেইন যেটা থাকে সেটা হচ্ছে যে আমার ওয়াটার জ্যাকেট থাকতে পারে, থার্মোস্টেট ভালভ থাকে, একটা ওয়াটার পাম্প থাকে, রেডিয়েটর থাকে। রেডিয়েটরকে বলা হয় ফিন। ঠিক আছে, আপার ট্যাঙ্ক, লোয়ার ট্যাঙ্ক থাকে, যেখানে এসে আমার কুলেন্ট গুলা জমা হয়। ঠিক আছে, খুব জমা হয় বলতে মানে কাইন্ড অফ, এটাকে বলা হয় এক্সপেনশন ট্যাঙ্ক বলে, যেটা ঠিক আছে, ট্যাঙ্ক যেখানে আমার কুলেন্ট গুলা থাকে আর কি। ইটস এ কন্টিনিউয়াস লুপের মতো আর কি, যে এগুলো এখান থেকে পাম্প হয়ে কুলেন্টটা জাস্ট, এই যে ফার্স্টে ধরেন ট্যাঙ্ক থেকে পাম্প হয়ে কোথায় যাচ্ছে, পাম্প হয়ে যাচ্ছে আমার এই ইঞ্জিন সিলিন্ডারের আশেপাশে ওয়াটার জ্যাকেট, ওখানে যাচ্ছি, সেখান থেকে এখানে সার্কুলেট করে সার্কুলেশন হতে থাকে এগুলা ওয়াটার জ্যাকেটের মধ্য দিয়ে
কুলেন্ট বা যেটাই বলি ওয়াটার প্লাস অ্যাডিটিভ যেটাই থাকে সেটা এই দিক দিয়ে মধ্যে পাস হয় কোন দিক দিয়ে যায় আবার হাউস পাইপ হয়ে যে এই হোস পাইপ হয়ে এটা আসলে হাউস পাইপ না, এটাকে বলে হোস, HOAC, হাউস না, হ্যাঁ, এটার নাম হচ্ছে হোস পাইপ। এই হোস পাইপ হয়ে কোথায় যাচ্ছে, থার্মোস্টেট ভালভ হয়ে আবার যাচ্ছে কোথায়, ট্যাঙ্কে, ফিলার ট্যাঙ্ক, যে আপার ট্যাঙ্ক হয়ে রেডিয়েটর হয়ে ভিতর দিয়ে এসে আবার লোয়ার ট্যাঙ্ক, আবার কন্টিনিউয়াসলি চলতে থাকে। এতটা কি বুঝতে পারছি আমরা? দেখাচ্ছি। রেডিয়েটর জিনিসটা কি, রেডিয়েটর জিনিসটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ হিট এক্সচেঞ্জার। ঠিক আছে, হিট এক্সচেঞ্জার কিরকম আপনারা লাস্ট দিন হয়তো দেখছেন, আপনাদেরকে দেখানো হয়েছিল আপনাদেরকে কোনো রেডিয়েটর গাড়ির যে ফিন থাকে সামনের দিকে। স্যার ফিন দেখানো হয়েছিল। ফিন, ঠিক আছে, এরকম ফিনের মতো কিছু, আপনার ফিন বুঝেন না, লাইক, স্যার ফিন দেখানো হয়েছিল এটা বুঝছি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গাড়ির সামনের অংশে রেডিয়েটর থাকে যেটা হচ্ছে একটা হিট এক্সচেঞ্জার। হ্যাঁ, এখানে হচ্ছে কি হয়, জিনিসটা কনস্ট্রাকশনটা একটা এরকম যে আচ্ছা আপনারা এটা বুঝেন, থাকতে ওদিকে না যে ওটা বুঝাতে গেলে আবার। তো রেডিয়েটরের জিনিসটা হচ্ছে ফার্স্টে আপনার পাম্প হয়ে এর মধ্য দিয়ে আমার কুলেন্ট পাস হয়। তো কুলেন্ট এখানে মাঝখানে একটা বাইপাস লাইন থাকে, কি থাকে, বাইপাস লাইন। জাস্ট 1 সেকেন্ড, এই ছবিটা না দেখেন এটা দেখেন, মাঝখানে একটা বাইপাস লাইন থাকে। গাড়ি যখন স্টার্ট করে তখন আমি কি বলছি যে শুরুতে আমার গাড়ি ঠান্ডা অবস্থায় থাকে ইঞ্জিন, তখন আমার রেডিয়েটর দিয়ে আমার কুলেন্ট পাস করে না। সেক্ষেত্রে যেটা হয় যে ওয়াটার পাম্প হয়ে ওই যে আগে থেকে যে ওয়াটারটা থাকে সেটা পাম্প হয়ে এই ভিতর দিয়ে এই যে ওয়াটার জ্যাকেট হয়ে আবার থার্মোস্ট্যাট ভালভ হয়ে আবার এই যে জাস্ট এতটুকু ঘোরা, মানে এতটুকু পাস করে, এটাকে বলে বাইপাস পাইপ হয়ে আসে। থার্মোস্ট্যাট ভালভটা কি, থার্মোস্ট্যাট ভালভে থাকে একটা টেম্পারেচার সেন্সর থাকে, টেম্পারেচার সেন্সর। ঠিক আছে, ও হচ্ছে যে এই কুলেন্টের যে ফ্লো এটাকে কন্ট্রোল করে। থার্মোস্ট্যাট ভালভ যখন সেন্স করতে পারে যে না, ইঞ্জিনের টেম্পারেচারটা অপটিমাম টেম্পারেচার থেকে অনেক বেড়ে গেছে, তখন ও কি করে, ও তখন ভালভটা মানে এটা উপরে নিচে ওঠানামা করতে পারে অটোমেটিক্যালি। ও তখন কুলেন্টটাকে কি করে, এদিক দিয়ে পাস করার জন্য ইয়ে করে দেয়। কথা বুঝছো? যখন আমার ইঞ্জিনের টেম্পারেচারটা অপটিমাম টেম্পারেচারের উপরে চলে যাবে, হিটেড হয়ে যাবে, তার আগ পর্যন্ত আমার কুলেন্টটা কিন্তু এতটুকু এর মধ্যে দিয়ে পাস করে। ওকে, তাইলে থার্মোস্ট্যাট ভালভের কাজ কি, আমার কুলেন্টের যে ফ্লোটাকে কন্ট্রোল করা। তো ধরলাম গরম হয়ে গেল, তো এরপরে কুলেন্টটা পাস হয়ে কোথায় যাচ্ছে, আপার ট্যাঙ্ক। এটাই হচ্ছে রেডিয়েটর টিউবস। হ্যাঁ, এমন অনেকগুলো টিউবস থাকে বা ফিন থাকে বলতে পারি আমরা। আর এই পাশে থাকে একটা ফ্যান। কি হয় জিনিসটা, এখানে ন্যাচারাল কনভেকশন হয়, সরি ন্যাচারাল ফোর্সড কনভেকশন হয়। আপনাদেরকে কি বলা হয়েছিল যে হিট ট্রান্সফারের তিন রকম হিট ট্রান্সফার হয়, একটা হচ্ছে কন্ডাকশন, একটা হচ্ছে কনভেকশন, একটা হচ্ছে রেডিয়েশন। আপনারা কি জানেন? Yes, sir. Yes, sir. হ্যাঁ, এগুলো ছোটবেলা পড়ে আসছে, ফার্স্ট ক্লাসে বলা হয়েছিল। হ্যাঁ, তো এখানে হচ্ছে ফোর্সড কনভেকশন। কি হয়, এই যে আমার কুলেন্টটা এখান দিয়ে যাচ্ছে, এখানে ঠান্ডা হচ্ছে, কিন্তু ঠান্ডা হয়ে আবার যখন এই জায়গায় হিট এক্সচেঞ্জ হচ্ছে, এই টিউবের মধ্যে দিয়ে যখন যায়, এই ফ্যানটা যখন চলে, এই ফ্যানটা যখন রোটেট ঘুরে, এই ফ্যানটা ফোর্স কনভেকশনের মাধ্যমে হিট এক্সচেঞ্জ করে কি করে, এদিক দিয়ে কি করতেছে, একটা বাতাস দিচ্ছে না, এই বাতাসটা যখন আমার এদিক দিয়ে যাচ্ছে ফোর্স কনভেকশন হয়ে, এই যে গরম যে কুলেন্ট হিটের যে ইয়েটা ওয়াটারটা, সেটা যখন এদিক দিয়ে আসে টিউবের মধ্য দিয়ে, তখন কি হয়, হিট এক্সচেঞ্জ হয়, ফ্যানের ঠান্ডা বাতাস আর এই যে গরম টিউবের মধ্য দিয়ে যে গরম হিটের যে ইয়েটা যাচ্ছে, হট ওয়াটার বা কুলেন্ট যেটা যাচ্ছে, হিট এক্সচেঞ্জ হয়ে কুলেন্টটা কি হয়, ঠান্ডা হয়। বুঝতে পারছি? ঠান্ডা হয়ে লোয়ার ট্যাঙ্কে এসে আবার সেটা এই যে পাম্প হয়ে আবার কোথায় যাচ্ছে, ওয়াটার জ্যাকেট হয়ে আবার সিলিন্ডারে যাচ্ছে। এখানে এসে কি করতেছে, এই যে এখানে এসে আবার এই যেহেতু জায়গাটা গরম অবস্থা থাকে ইঞ্জিনের মধ্যে, এই যে ঠান্ডা যে কুলেন্টটা আসে সেটা এসে আবার এখানে গরম হয়ে যায়, হিট এক্সচেঞ্জ হয়।
আপনারা বুঝতে পারতেছেন? এখানেও কিন্তু আবার একটা হিট এক্সচেঞ্জ হচ্ছে কার সাথে? সিলিন্ডারের সাথে আবার কুলেন্টের। ঠিক আছে? নাকি বুঝতে পারেননি? স্যার ফ্যানের কাজটা বুঝতে পারি না। ফ্যানের কাজটা হচ্ছে যে আমি বলতেছি যে ধরেন এখানে যে কুলেন্ট জ্যাকেট থাকে, হ্যাঁ, এর মধ্যে দিয়ে আমার কি আসতেছে? কুলেন্টটা আসছিল, হ্যাঁ। ধরুন ঠান্ডা কুলেন্ট আসলো, এসে কি করতেছে? ঠান্ডা যে কোল্ড যে কুলেন্টটা, যে ফ্লুইডটা, সেটা কি করতেছে? আমার চারপাশে, সিলিন্ডারের চারপাশে কি করতেছে? সার্কুলেট করতেছে, ঘোরাঘুরি করতেছে। কি হয়? সিলিন্ডারের ভিতরে আশেপাশে থেকে গরম অবস্থা, সিলিন্ডার হচ্ছে গরম। তো যখন ওয়াটার জ্যাকেটটা পাশ দিয়ে ঘোরাঘুরি করে তখন কি হয়? সরি, ওয়াটার যখন পাশ দিয়ে ঘোরাঘুরি করে তখন হিট এক্সচেঞ্জ হচ্ছে, তাই না? জি হিট স্যার। এক্সচেঞ্জ হয়ে ওয়াটারটা হয়ে যাবে গরম, আর সিলিন্ডারের এনভায়রনমেন্টটা হয়ে যাবে কি ঠান্ডা। কথা বুঝছি? জি স্যার। হ্যাঁ। এরপরে কি হয়? এরপরে এই যে কুলেন্টটা কিন্তু গরম হয়ে গেল, ওইটা তখন কোন দিক দিয়ে পাস হচ্ছে? থার্মোস্ট্যাট ভালভ হয়ে এই যে রিজার্ভার ট্যাঙ্ক, রিজার্ভার না, এটাকে আমরা বলতে পারি আপার ট্যাঙ্ক, লোয়ার ট্যাঙ্ক, বা রেডিয়েটর বলি, পুরোটাকে আমরা রেডিয়েটর বলি। রেডিয়েটর উপরে থেকে একটা আপার ট্যাঙ্ক, নিচে থেকে একটা লোয়ার ট্যাঙ্ক। আপার ট্যাঙ্কে যখন কি আসতেছে? কুলেন্টটা আসতেছে, এসে হিটেড অবস্থায় গরম কুলেন্ট, হ্যাঁ, সেটা এসে কি টিউবের মধ্য দিয়ে যাচ্ছে, টিউবের মধ্য দিয়ে যাচ্ছে। এই মাঝখানে কিন্তু ফাঁকা, হ্যাঁ, এগুলো কিছু না। টিউবের মধ্য দিয়ে যখন যায় বা ফিনের মধ্য দিয়ে যখন যায়, আপনাদের হিট ট্রান্সফার পড়ানো হয়েছিল যখন, তখন বলছে কিনা আমি জানি না, বাট পরেও বলা হবে যে টিউব বলি বা কি বলে এটাকে, ফিন, এগুলোর মধ্য দিয়ে কি হয়? আমার কনভেকশন হিট ট্রান্সফার হয়। হিট ট্রান্সফার হয় কনভেকশন হিট ট্রান্সফার। কিভাবে? এই যে ফ্যানটা, এই ফ্যানটা আবার কানেক্টর থেকে কার সাথে? ওই যে ক্র্যাঙ্কশ্যাফট আছে না ইঞ্জিনের, ইঞ্জিনের ক্র্যাঙ্কশ্যাফটের আরেক মাথায় থাকে কি, এটা ড্রাইভিং পুলি থাকে, একটা ফ্যান থাকে। ওই দিন দেখছেন আপনারা, ইঞ্জিনের এক মাথা থেকে ফ্লাই হুইল, আরেক মাথা থেকে ড্রাইভিং পুলি, বা ড্রাইভিং একটা পুলির সাথে একটা ফ্যান থাকে। তো ফ্যানটা যখন ঘুরে, ক্র্যাঙ্কশ্যাফট ঘুরে সাথে সাথে, তো এদিক থেকে কি হয়? একটা, ও তো এদিক থেকে একটা এয়ার পাস করতেছে, তাই না? বুঝতে পারতেছেন? তো এই এয়ারটা যখন এই টিউবের মধ্য দিয়ে যাচ্ছে, মানে কি ফ্যান ঘুরতেছে যখন, তো এদিক থেকে যখন ও মানে একটা কি ফোর্সড একটা ইয়ে দিচ্ছে, কি বলবো, তো ও যখন ফোর্সড একটা, কি বলে এটাকে, আম, আচ্ছা টার্মটা মাথায় আসতেছে না, দেখেন। তো এদিক দিয়ে যখন যাচ্ছে জিনিসটা, এটা অনেকটা হচ্ছে ইয়ের মতো, কি বলে, কুলিং টাওয়ার দেখাইছিল না আপনাদেরকে? কুলিং টাওয়ারে কি হয়? এই যে পাওয়ার প্ল্যান্টে কুলিং টাওয়ার দেখছেন না, হিট এক্সচেঞ্জ হচ্ছে যেভাবে, সেম এখানে এভাবে এই টিউবের মধ্যে দিয়ে এখন কি হচ্ছে, তোমার যে হট কুলেন্ট গুলো যখন যাচ্ছে, ওয়াটারটা পাস হচ্ছে, আর এদিক দিয়ে ফ্যানের যে ফোর্সড কনভেকশন হচ্ছে, এই জায়গায় একটা ফোর্সড কনভেকশন, একটা হিট ট্রান্সফার হয়, হ্যাঁ, হিট এক্সচেঞ্জ হয়। হিট এক্সচেঞ্জ হয়ে গরম বাতাসটা তখন কি হয়, যেদিক দিয়ে বের হয়ে যাচ্ছে, বা বাইরে বের হয়ে যাচ্ছে গাড়ির বাইরে, ঠিক আছে, সামনের অংশ দিয়ে। বুঝতে পারছি? সামনের অংশ দিয়ে বের হয়ে যাচ্ছে গরম বাতাসটা, মানে গরম বলতে এতটাও গরম না, বাট মানে গরম, হ্যাঁ, তো হিটেড একটা বের হয়ে যাচ্ছে, এটা ডিপেন্ড করে ইঞ্জিনের উপর। আর এই যে কুলেন্টটা মাঝখান দিয়ে পাস হচ্ছে, সেটা কি হলো, এই যে হিট এক্সচেঞ্জ হয়ে ঠান্ডা হয়ে গেল, ঠান্ডা হয়ে সেটা আবার লোয়ার ট্যাঙ্কে এসে ওয়াটার পাম্প হয়ে আবার কোথায় যাচ্ছে? আবার সেই ওয়াটার জ্যাকেটে যাচ্ছে, গিয়ে আবার সিলিন্ডারকে ঠান্ডা করতেছে, করে আবার ওয়াটার জ্যাকেট থেকে সে কোথায় ব্যাক আসতেছে? থার্মোস্ট্যাট ভালভ দিয়ে আবার এখানে আসতেছে। এটা একটা কন্টিনিউয়াস লুপের মতো কি হচ্ছে, সার্কুলেট করতেছে। বুঝতে পারছি আমরা এতটুকু? জি স্যার। আমি আপনাদের সুবিধার জন্য এখানে আসলে দুইটা ইয়ে দিয়ে দিচ্ছি, আপনারা বাসায় বসে দেখেন যখন পড়বেন, ভিডিও আছে এখানে। Hi, John here. এই যে এটা হচ্ছে একটা ইঞ্জিনের কুলিং সিস্টেম বলতে পারেন। এটা হচ্ছে সিলিন্ডার, সরি, সিলিন্ডার হচ্ছে এটা, এটা হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফট। ক্র্যাঙ্কশ্যাফটের এই মাথায় থাকে যে ড্রাইভিং পুলির মাধ্যমে যে একটা ফ্যান থাকে। তো এদিক থেকে যখন এই যে গরম বা এয়ার, কি বলে, সরি সরি, ওয়াটারটা গরম হয়ে, ওয়াটার তো না, আসলে থাকে ওয়াটার প্লাস অ্যাডিটিভ মিক্সচার থাকে, পিওর ওয়াটার না এটা, হ্যাঁ, কিছু অ্যাডিটিভস থাকে মিক্সচার। তো কুলেন্টটা যখন গরম হয়ে বের হয়ে যাচ্ছে, বের হয়ে কোন দিক দিয়ে যাচ্ছে? এই যে এদিক দিয়ে, এটা হচ্ছে রেডিয়েটর, ঠিক আছে, এই যে রেডিয়েটরের মধ্য দিয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে ফিন।
ঠিক আছে, এগুলোর মধ্যে দিয়ে যখন যায় পাস হয়, সেক্ষেত্রে এই জায়গায় হচ্ছে আমার এদিক থেকে আবার কি হচ্ছে, ফ্যান যখন রোটেট করতেছে এদিক থেকে আবার ওয়ারটা কি দিচ্ছে, এদিক থেকে আরেকটা ফ্লো হচ্ছে, ফ্লুইড ফ্লো বলতে পারেন বা এয়ার ফ্লো হচ্ছে। তো ওদের মধ্যে হিট এক্সচেঞ্জ হয়, ঠান্ডা হয়ে এই ওয়াটারটা ঠান্ডা হয়ে দেন কোথায় আসতেছে, আবার এদিক দিয়ে এসে এদিক দিয়ে এসে আবার ঠিক এখানে যাচ্ছে। বুঝতে পারছি আমরা? এটাই। Yes, sir. ভিডিওটা দেখলে Yes. আর একটু ক্লিয়ার হবে। হ্যাঁ? The radiator. So let's zoom in on that. ঠিক আছে? আচ্ছা, এতটুকুই। আপনারা কি বুঝতে পারছেন আজকের ক্লাসটা? অনেকক্ষণ Sir. হয়ে গেছে যদি। আমার নিজের শরীর আসলে খুব একটা ভালো না, হ্যাঁ, আমার একটু নিজেরও শরীরটা খারাপ। তো এর মধ্যে আসলে আমি চেষ্টা করছি আপনাদেরকে যতটুকু বোঝানো যায়। তো আপনারা একটু এখান থেকে কুলিং সিস্টেমটা ওয়ার্কিং প্রিন্সিপাল এখানে আছে, একটু দেখে নিন। এখানে আমি মুখে যা বলছি এগুলো এখানে আছে, আর এখানে হচ্ছে যে বিভিন্ন যে পার্টস গুলা কুলিং সিস্টেমের, রেডিয়েটর, ফ্যান দেখে নিতে পারেন। হ্যাঁ, কখনোই মনে করবেন না যে পরীক্ষায় কি আসবে, এত কিছু আসবে কিনা। পরীক্ষায় কি আসবে ওইটা পরের বিষয়। হ্যাঁ, পরীক্ষা নিয়ে টেনশন করার দরকার নেই। একটা সিএসসি, আপনার সিএসসি স্টুডেন্ট, কালে ভদ্রে আপনারা এই কোর্সটা পাইছেন, আপনাদেরকে দেওয়া হয়েছে। তাও আবার একটা ফান্ডামেন্টাল কোর্সের মধ্যে একটা, দুইটা, তিনটা ক্লাস আমরা পাই অটোমোবাইলের জন্য। সবকিছু কভার করা সম্ভব হয় না। যতটুকু এখন আসলে বেসিক বলতে বেসিক আসলে শেষ নেই। হ্যাঁ, যতটুকু দেখানো যায় একটা অটোমোবাইলের সম্পূর্ণ A to Z, কিভাবে ট্রান্সমিশন হয়, কিভাবে সিস্টেম গুলা কাজ করে, যতটুকু দেখানো, যতটুকু আমরা চেষ্টা করব। বাট এই যে আপনাদেরকে আমি যা যা বলতেছি, এগুলা কিন্তু ফোর্থ ইয়ারে আমাদের লেভেল 4-এ একটা হোল ইয়াতে এগুলো কভার করা হয়। ঠিক আছে, মানে একটা 3 ক্রেডিটের একটা কোর্সে, একটা টার্মে কভার করা হয়। তো একটা ক্লাসে বা দুইটা ক্লাসে এগুলা কোনো মতেই কভার করা সম্ভব না। আবার খুচরা খুচরা আমি যদি এখান থেকে একটু ওখান থেকে একটু বলে আপনারাও বুঝতে পারবেন না, বা আমি নিজেও আপনাদেরকে পড়ায় আসলে শান্তি পাবো না। তো এই জন্য আর কি একটু ইন ডিটেলস আজকে আমি পড়াতেছিলাম। তো আপনাদের কি মানে বুঝতে কোনো সমস্যা হয়েছে, মানে একটু মানে বুঝতে পারছেন ঠিক মতো নাকি বলেন? ইয়েস স্যার। ঠিক আছে, ঠিক আছে। আর মোটামুটি স্যার, মোটামুটি বুঝছে। মোটামুটি বুঝছেন? কে আপনি একটু দেখি আপনাকে, কে এটা? কে কে বললো এটা, শুনি একটু। না, মোটামুটি বুঝলে সমস্যা নাই, কোনো সমস্যা নেই। মোটামুটি বুঝলে আমি চাই আপনারা বুঝে যান, কারণ জীবনে কোনো না কোনো এক সময় আপনি নিজের গাড়ি কিনবেন। ঠিক আছে, অত এখন আপনারা নিজের গাড়িতে চড়তেছেন, রেগুলার আমরা গাড়িতে ওঠানামা করি। সো হয়তো এই জিনিসগুলো আপনাদের পড়াশোনা লাইফে বা ইন্ডাস্ট্রিয়াল লাইফে কখনো কোথাও প্রয়োজন আসবে না, বাট ভেহিকেল, অটোমোবাইল একটা কি খুবই ফান্ডামেন্টাল একটা ইঞ্জিনিয়ারিং এর। এটা এটা যদি আপনি জানেন কিভাবে একটা ইঞ্জিনে একটা একটা গাড়ি কিভাবে কাজ করে, প্রতিটা জিনিস, এটা আপনার নিজের কাছে ভালো লাগবে পরে। ঠিক আছে, যখন গাড়ি কিনতে যাবেন আপনি নিজে বুঝতে পারবেন যে কোন জিনিসটা কি। ঠিক আছে, বা যখন আপনি নিজে গাড়ি ড্রাইভ করবেন আপনি বুঝতে পারবেন যে আপনি এখন প্যাডেলে চাপ দিচ্ছেন, কি হচ্ছে এখন, গিয়ার বক্সটা কিভাবে কাজ করতেছে, ক্লাচ কিভাবে কাজ করতেছে, আপনি যেগুলো রিলেট করতে পারবেন। সো ইটস মানে ইন্টারেস্টিং, রাইট? ইয়েস স্যার, মানে আমি আগে ক্লাসটারই মনে করতাম ব্রেক, এখন মানে বুঝলাম ক্লাস আলেক। হ্যাঁ হ্যাঁ, আমি ক্লাচে কিন্তু এখন আসি নাই। হ্যাঁ, ক্লাচ আসিনি বলতে মানে সিস্টেম গুলো দেখাচ্ছি। আপনি যে ক্লাচ দেখতে চান আমি ইন ডিটেলস আপনাদেরকে সবই দেখাতে পারবো। ট্রান্সমিশন সিস্টেমে যখন যাবো ওগুলো আপনাদেরকে পড়ানো যাবে। তো একটু বেশি হয়ে যাবে আপনাদের সবার জন্য, এই আর কি, যতটুকু দেখানো যায় কমে কম করে। লুব্রিকেশন সিস্টেম নেক্সট দিন আমরা দেখবো। লুব্রিকেশন সিস্টেমটা হচ্ছে একটা গাড়ি, সরি, একটা ইঞ্জিনের বিভিন্ন যে রোটের মুভিং পার্টস, এগুলাকে লুব্রিকেট করতে হয়, কারণ এগুলা ফ্রিকশন হয়, এখানে এগুলো গরম হতে পারে। লুব্রিকেট করলে কি হয়, আমার এগুলা রোটেটিং, সরি, মুভিং যে পার্টস গুলা, পিস্টন বলি, ভালভ বলি, ক্যাম বলি, এই সবগুলো কি স্মুথ রানিং হয়, তাই না? নাহলে কি হতে পারে, অনেক সময় এগুলাতে জং ধরে যেতে পারে, এগুলাতে আপনার ফ্রিকশন হবে, ক্ষয় হতে পারে। ঠিক আছে,
স্মুথ রানিং এর জন্য লুব্রিকেট করা হয়। এটা নিয়ে আর কি কিভাবে লুব্রিকেট করা হয় এটাই আর কি একটা ভিডিও দেখাবো আপনাদেরকে ওইটাই। এরপরে আছে ইঞ্জিন ফুয়েল ইনজেকশন সিস্টেম নিয়ে একটা ক্লাস হবে আপনাদের, মানে নেক্সট ক্লাসে আপনাদেরকে এটা একসাথে দেখাবো যে কিভাবে ইসিইউতে বিভিন্ন সেন্সর কানেক্টেড থাকে, সেন্সর গুলো কিভাবে ইনপুট পাঠায় এবং সেই অনুযায়ী কিভাবে ইঞ্জিন কন্ট্রোল ইউনিট কাজ করে ও ইনপুটটা নেয় কিভাবে আউটপুট দেয় ওটি। এরপরে আছে এত কিছু লাগবে না, হ্যাঁ অনেক বড় অনেক বড়, আপনাদের এত কিছু হয়তো লাগবে না পড়ার জন্য, আমি জাস্ট অ্যাড করে দিচ্ছি, আপনাদের ইন্টারেস্ট থাকলে আপনারা নিজেরাই পড়ে নিতে পারবেন। হ্যাঁ, এরপরে ট্রান্সমিশন সিস্টেম আছে কিছু জিনিস, এই যে এই আর কি, এতটুকুই। ঠিক আছে, আপনারা লিভ নিতে পারেন। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আর আজকে ক্লাসে মাত্র 60 জন, যদিও 77 প্রেজেন্ট দিচ্ছেন আপনারা, বাট এখন পার্টিসিপেন্টস হচ্ছে 62, দ্যাট মিনস আরো 15 জনের মতো অ্যাবসেন্ট। এই জিনিসগুলো কিন্তু স্যার চ্যাটের ওনলি হ্যাঁ হ্যাঁ তো অ্যাটেন্ডেন্স কি চ্যাটে হ্যাঁ হ্যাঁ চ্যাটে দিতে হবে, চ্যাটে দিতে হবে। দিব? স্যার একটু টাইম দেন স্যার, লিখি নেই স্যার। হ্যাঁ হ্যাঁ, লিখে দাও, সমস্যা নাই। তো এই যে 78, এখন 78টা টেক্সট আপনাদের, কয়েকজন মনে হয় স্যার ভুলভাল দিচ্ছে। ঠিক আছে তো সমস্যা নেই, ঠিক আছে। আপনারা আসলে আপনাদেরকে অনলাইনে পড়ানো হয়, ট্রাই করবেন স্টে করার, হ্যাঁ এটা আপনাদের দায়িত্ব, ঠিক আছে। আমি আপনাকে পড়াইতেছি, আপনি যদি এটা না শুনেন ভাবেন যে রেকর্ড ক্লাস দিবে ওটা দেখবো, এটা আসলে কোনো কথা না। হ্যাঁ, আপনার প্রশ্ন থাকতে পারে, আপনি লাইভ ক্লাস আপনি নিজেও কোশ্চেন করতে পারেন, তো এইভাবে জয়েন করে চলে যাবেন না, এই জিনিসটা খুবই খারাপ, ঠিক আছে। যাই হোক, তো কারো কোনো প্রশ্ন আছে নাকি এতটুকুই? ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, ইউ মে লিভ।